আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের লেকচারে আমরা দেখব ইন্টিগ্রেশন কি, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, প্লাস ইন্টিগ্রেশনের কিছু অ্যাপ্লিকেশন। ওকে, তো বাচ্চারা শুরু করা যাক আমাদের আজকের লেকচার। মনোযোগ দাও। আমরা আজকে পড়ব সমাকলন বা যোগজীকরণ বা যোগজ ক্যালকুলাস, যেটাকে ইংলিশে বলে ইন্টিগ্রাল ক্যালকুলাস অথবা ইন্টিগ্রেশন। ঠিক আছে, প্রথমে আমরা দেখব ইন্টিগ্রেশন কি, তারপর আমরা দেখব ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, তারপর আমরা দেখব ইন্টিগ্রেশনের কিছু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো বাচ্চারা শুরু করি, মনোযোগ দাও। ওকে, আচ্ছা, এটা আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ। তোমাকে যদি আমি বলি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করে দাও, তুমি কি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা? হ্যাঁ বাচ্চারা, পারবা। কিভাবে বলো তো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা, যদি এই ত্রিভুজটার ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তুমি কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানো, তাই না? আচ্ছা বাচ্চারা, আমি যদি বলি এই যে বৃত্তটা আছে, যার ব্যাসার্ধের মান হচ্ছে আর, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, তুমি কি তার ক্ষেত্রফল বের করতে পারো? হ্যাঁ বাচ্চারা, পারো। কোন ফর্মুলা থেকে? সেটা হচ্ছে পাই আর স্কয়ার থেকে। ওকে, আচ্ছা, আমি যদি তোমাকে বলি এই যে বর্গক্ষেত্রটা আছে, যার প্রতিটা বাহু স্মলে, যার প্রতিটা বাহু স্মলে, তাহলে কি তুমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো? হ্যাঁ বাচ্চারা, জানো। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু হোল স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল জানো, বৃত্তের ক্ষেত্রফল জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো, প্লাস আরো কিছু নোন শেপের ক্ষেত্রফল তুমি জানো। কিন্তু বাচ্চারা, আমি যদি তোমাকে এখন বলি, দেখো তো, এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করে, মানে এই ক্ষেত্রটা, তাই না? এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমাকে একটু বের করে দাও। এক্ষেত্রে কবি নীরব, কারণ কবি এই শেপ আগে দেখে নাই, তাই না বাচ্চারা? তুমি কিন্তু এই শেপের ক্ষেত্রফল জানো না। ওকে, কিন্তু তুমি এই শেপের ক্ষেত্রফল বের করতে পারবা। কিভাবে বলো তো? এই যে ইন্টিগ্রেশনের মাধ্যমে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন কি করে? সে হচ্ছে একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিবে। সেটা নোন শেপ হোক আননোন শেপ হোক, কোনো সমস্যা নেই। ওকে, ইন্টিগ্রেশন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে একটা ঘনবস্তুর আয়তন বের করে দেয়। ঠিক আছে, তাহলে সে একটা ঘনবস্তুর আয়তন বের করে দিতে পারবে, অথবা একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সে তোমাকে বলে দিতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে ইন্টিগ্রেশন একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করে দেয়। সে টেকনিকটা এখন তোমাদের শিখাবো। ওকে বাচ্চারা, তোমরা খুশি হও নাই? তাহলে একটা হাসি দাও না। সবসময় হাসি খুশি থাকবা। হ্যাঁ, হাসি খুশি থাকলে কি থাকবে? মন ভালো থাকবে। আচ্ছা, তো আমরা এখন সেই টেকনিকটা শিখতে যাচ্ছি বাচ্চারা, মনোযোগ দাও। ওকে, কিভাবে ইন্টিগ্রেশন একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে, আমরা সেটাই এখন শিখবো। দেখো, এটা আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের সেই বক্ররেখা। তাহলে আমাদের বের করতে হবে এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করছে, মানে এই ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কত, সেটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, কিভাবে বার করবো? দেখো, আমরা এটাকে সমান তিনটা অংশে বিভক্ত করছি। ওকে, দেখো, এটা একটা অংশ, এটা একটা অংশ। ওকে, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যোগ করলে কি পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে সমান তিনটা অংশে কি করলাম? বিভক্ত করলাম। ঠিক আছে, আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা x1 বলছি, এটাকে আমরা x2 বলছি, এটাকে আমরা x3 বলছি, এই পয়েন্টটাকে আমরা x4 বলছি। মানে x এর মান ডান দিয়ে গেলে বাড়বে, তাই তো? আচ্ছা, এবং পয়েন্টগুলোকে আমরা নামকরণ করলাম। ওকে বাচ্চারা, বলো তো, তুমি যখন x এর মানটা x1 বসাও, তখন তুমি y এর একটা মান পাও, তাই না? এই মানগুলোকে আমরা প্রকাশ করছি f of x দ্বারা। বাচ্চারা দেখো, f of x কি বোঝায়? সে একটা ইনফরমেশন বোঝায়, সে বোঝায় সে x এর ফাংশন। আচ্ছা, যেমন যেমন দেখো, আমি বললাম x স্কয়ার প্লাস 1, এই টার্মটা কি x এর উপর ডিপেন্ড করে? হ্যাঁ বাচ্চারা, সে x এর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা বলবো সে x এর একটা ফাংশন, এবং তখন তাকে আমরা প্রকাশ করছি f of x দ্বারা। তাহলে f of x কাকে বোঝাচ্ছে? সে হচ্ছে x স্কয়ার প্লাস 1 কে বোঝাচ্ছে, x এর একটা ফাংশনকে বোঝাচ্ছে।
আচ্ছা আমি যদি বলি e⁻² + 1, আচ্ছা এটা কি x এর উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটাও x এর উপর ডিপেন্ড করে। তাহলে এই টার্মটাকে আমরা প্রকাশ করছি f(x) দ্বারা। ওকে? তাহলে f(x) বলতে কে? এটা না অন্য কেউ? আমরা এখানে বলি নাই। জাস্ট বলছি এখানে একটা x এর ফাংশন আছে। এটাই বলছি। ঠিক আছে? আর ওই x এর ফাংশনের যে মান সেটাই আমাদের y এর মান। হ্যাঁ? দেখো আমি যদি বলি যে x এর মানটা 1 বসাও, তখন তুমি ফাংশনের মানটা কত পাবা? মানে y এর মানটা কত পাবা? একই কথা না? হ্যাঁ। তাহলে y এর মান কত হবে বা ফাংশনের মান কত হবে 1 বসানোর পর সেটা আমরা বার করছি। আচ্ছা তাহলে 1² + 1 মানে 2। ওকে? তাহলে আমরা বুঝলাম x এর একটা নির্দিষ্ট মান বসালে ফাংশনের একটা মান হয়। ওই ফাংশনের মানটা আসলে কার মান? সেটা হচ্ছে y এর মান। ঠিক আছে? আচ্ছা তো বাচ্চারা এখন মনোযোগ দাও। যখন আমরা x এর মানটা x1 বসাইছি তখন ফাংশনের একটা মান হয়েছে বা y এর একটা মান হয়েছে। সেটা কতটুকু বলো না? এতটুকু। এটাকে আমরা প্রকাশ করছি f(x1) দ্বারা। ওকে? তাহলে x এর মানটা x1 বসানোর পর ফাংশনের যে মান হয় বা y এর যে মান হয় সেটাকে আমরা প্রকাশ করছি f(x1) দ্বারা। ঠিক আছে? এখন বলো তো আমরা যদি ডান দিকে যাই মানে x এর মান বাড়াই তখন ফাংশনের মানগুলা কি বাড়তে থাকবে কি না? হ্যাঁ, বাড়তে থাকবে মানে y এর মান বাড়তে থাকবে। যখন আমরা x এর মানে x2 বসাবো তখন ফাংশনের মানটা হবে এখান থেকে এই পর্যন্ত। এই মানটাকে আমরা প্রকাশ করছি f(x2) দ্বারা বাচ্চারা। বুঝছো? তাহলে x2 বসানোর পর ফাংশনের যে মান পাচ্ছি সেটাকে কি দ্বারা প্রকাশ করছি? f(x2). ওকে? সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যে এটা। বুঝছো? আচ্ছা আমি যদি x এর মানে x3 বসাই তখন ফাংশনের মান কি এতটুকু। এই মানটাকে আমরা প্রকাশ করছি f(x3) দ্বারা। f(x3) হচ্ছে এই পর্যন্ত এই যে টোটাল যে অংশটুকু আছে এটা না। আচ্ছা x এর মানে x4 বসানোর পর ফাংশনের মান কি বিশালটা না? হ্যাঁ, এটাকে তখন আমরা প্রকাশ করছি f(x4) দ্বারা। ওকে? তাহলে আমরা x এর একটা নির্দিষ্ট মান বসালে ফাংশনের একটা মান পাবো সেই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা আমাদের টার্গেট কি বাচ্চারা বলো তো? আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা। এটাই তো না? আচ্ছা বাচ্চারা আচ্ছা দেখো আমাদের এই যে প্রস্থটা আছে সেই জিনিসটাকে আমরা del x বলছি। আচ্ছা মানে এখান থেকে এই পর্যন্ত del x। আচ্ছা del x এর মানটা কিভাবে বার করা যায় দেখো তো? x2 থেকে x1 বাদ দিয়ে দাও। দেখো x2 এতটুকু, x1 এতটুকু। x2 থেকে x1 বাদ দিলে কি প্রস্থটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ। তাহলে del x বলতে আমরা x2 - x1 বলতে পারি। তাই না? আর এই পার্থক্যের মান যা, এই পার্থক্যের মান তাই, এই পার্থক্যের মান তাই। কেন বলো তো? কারণ আমরা সমান পার্থক্য নিয়ে এই ডিভাইডগুলা করেছি, ভাগগুলা করেছি। বুঝছো? তাহলে এখানে পার্থক্য যতটুকু হবে দুইটা পয়েন্টের এখানেও সেম, এখানেও সেম। কারণ সমান পার্থক্য নিয়ে আমরা তাদেরকে বিভাজন করেছি। ঠিক আছে? অথবা তুমি পার্থক্যের মান বার করতে পারো। x3 থেকে x2 বাদ দিয়ে দাও। দেখো এতটুকু x3, এতটুকু x2। x3 থেকে x2 বাদ দিয়ে দিলে এই পার্থক্যটা পাওয়া যাবে যার মানটা হবে del x। ঠিক আছে? তো আমরা মনে রাখলাম যে বাচ্চারা এই যে সবগুলা পার্থক্যের মান সমান del x করে। ঠিক আছে? আচ্ছা এখন বাচ্চারা মনোযোগ দিবা, খুবই দামি জিনিস। দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ। আচ্ছা তো দেখো f(x1) ইনটু del x গুণ করে আমি কি পাচ্ছি? সেটা হচ্ছে একটা ক্ষেত্রফল পাচ্ছি। সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা, তাই না? দৈর্ঘ্য ইনটু দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ একটা ক্ষেত্রফল পেলাম। আচ্ছা এটা তো একটা দৈর্ঘ্য না? হ্যাঁ, এটা হচ্ছে f(x2). আচ্ছা দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে কি তুমি এই ক্ষেত্রফলটা পাবা কিনা বলো না? হ্যাঁ বাচ্চারা তুমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে এই ক্ষেত্রফলের মান কত? সেটা হবে f(x2) ইনটু del x। তাই না? হ্যাঁ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ আরেকটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা এই যে দৈর্ঘ্যটা আছে এটার মান কত? সেটাকে আমরা প্রকাশ করছি f(x3). আর এই প্রস্থের মান কত? del x। আচ্ছা দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে কি এই ক্ষেত্রফল পাওয়া যাবে কিনা? হ্যাঁ বাচ্চারা পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রফলের মান কত? সেটা হচ্ছে f(x3) ইনটু del x। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ক্ষেত্রফল পেয়ে গেছি না? আচ্ছা তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে এইটা, এই ক্ষেত্রফল হচ্ছে এইটা, এই ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে তিনটা ক্ষেত্রফল বার করছি। যদি আমি এই তিনটা ক্ষেত্রফলকে যোগ করে দেই তাহলে আমরা একটা টোটাল ক্ষেত্রফল পাবো। এই টোটাল ক্ষেত্রফলটা কি এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? না বাচ্চারা। কেন? কারণ আমরা যে এই অংশটুকু এখনো যোগ করি নাই তাহলে মিসিং আছে। তাহলে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 10 মিটার স্কয়ার হয়, আমরা যে যোগটা করলাম যে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল যোগ করলাম, এটা কতটুকু ক্ষেত্রফল পাইছি? সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 10 পাইছি কি না? কাছাকাছি পাইছি, মনে করো 8 মিটার স্কয়ার পাইছি।
তো বাচ্চারা দেখো, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 10 হয়, আমরা এভাবে সাম করে তিনটা ক্ষেত্রফল যোগ করে কিন্তু 10 এখনো পাই নাই, কিছুটা কম পাবো, কারণ এই যে এগুলা যোগ করি নাই, মানে কিছুটা ভুল আছে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে এক্সাক্ট ক্ষেত্রফল বলছি না, আমরা বলছি এটা অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফল, মানে আমরা যে ক্ষেত্রফলটা বার করতে চাই তার কাছাকাছি একটা ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এই যে টোটাল লাইনটা আছে, এই জিনিসটা আমরা এত বড় না লিখে এটা ছোট করে লেখা যায় কিভাবে দেখো। আমি লিখলাম এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স, এটা যদি লিখি এখান থেকে কি বুঝবা, এখান থেকে তুমি বুঝবা যে আচ্ছা আই এর মান যদি 1 বসাই তখন সে বুঝাবে এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স কে, আই এর মান যদি 2 বসাই তাহলে এফ অফ এক্স টু ইন্টু ডেল এক্স হবে, আই এর মান যদি 3 বসাই তাহলে কত হবে, এফ অফ এক্স থ্রি ইন্টু ডেল এক্স। তাহলে সে কি করছে দেখো, সে এই অংশটুকুকে এই অংশটুকুকে এই অংশটুকুকে বুঝাচ্ছে আলাদা ভাবে, তাই না? হ্যাঁ, তাহলে প্রতিটা আলাদা আলাদা ভাবে ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে বুঝাচ্ছে, বা এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে সে বুঝাচ্ছে, কিন্তু সে যোগ বুঝাচ্ছে কি, সামেশন বুঝাচ্ছে কি না? তাহলে সামেশন বোঝানোর জন্য আমরা এখানে একটা সামেশন চিহ্ন দিব। তাহলে এই সামেশন চিহ্ন কি করবে, সে কি করে, সে খুব ছোট ছোট ক্ষেত্রফলগুলো বুঝায়, মানে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে সে বুঝায়, কিন্তু যোগ বুঝায় না। যখন তুমি সামেশন দিবা তখন কিন্তু সে ক্ষেত্রফলগুলো লেখে সবাইকে যোগ করে দিবে। তাহলে এই কথাটা যা, এই কথাটা একই। আচ্ছা, এখানে আমরা কয়টা ক্ষেত্রফল যোগ করছি বলো না? 3টা। তাহলে আমরা এখানে বলে দিব, দেখো আই এর মান 1 থেকে আই এর মান 3, মানে আমরা 1 থেকে 3 পর্যন্ত 3টা ক্ষেত্রফল যোগ করছি, করলে কি আমরা এক্সাক্ট ক্ষেত্রফল পেয়েছি? না বাচ্চারা, অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফল পেয়েছি। কিন্তু আমাদের কি বার করতে হবে, আমাদের হচ্ছে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের এক্সাক্ট ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? দেখো না দেখো না কি যে মজা জিনিস বাচ্চারা, এখন তোমরা পাগল হয়ে যাবা শিখার পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এক্সাক্ট তো এখন পাই নাই, দেখো এক্সাক্টটা বার করি কিভাবে। আচ্ছা, এই যে আমরা 3টা অংশে বিভক্ত করলাম, যদি 3টা অংশে বিভক্ত না করে 6টা অংশে বিভক্ত করি, মানে প্রতিটাকে আরো 2 ভাগ করে বিভক্ত করতেছি, দেখো। ওকে, তাহলে আমরা প্রতিটাকে আরো 2 ভাগ করছি, তাহলে আমাদের এখন কয়টা ভাগ সংখ্যা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা, হ্যাঁ 6টা আমাদের কি হয়েছে, ভাগ সংখ্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন 6টা ক্ষেত্রফল যোগ করবো, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এই দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, দেখো আগে কিন্তু এই ক্ষেত্রফলটা মিসিং ছিল, যখন আমরা ভাগ সংখ্যা বাড়াই দিছি এই ক্ষেত্রফলটা কিন্তু ক্যালকুলেশনে চলে আসছে। মজা। আচ্ছা ঠিক আছে, ওকে, তো আমরা এটার ক্ষেত্রফল যোগ করলাম, এটার ক্ষেত্রফল যোগ করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল। আচ্ছা বাচ্চারা, এই দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, দেখো এই অংশটুকু কিন্তু চলে আসছে এখন, না? আগে কিন্তু মিস ছিল। ওকে, আমাদের ভুল কমতেছে, কি যে মজা। ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে এই ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এই দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, দেখো ওই যে আগে মিসিং ছিল এখন চলে আসছে, কি যে মজা। ওকে, তাহলে আমরা যদি 3টা ক্ষেত্রফল যোগ না করে 6টা ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমাদের এই ক্ষেত্রফলটাকে আরেকটু একুরেট হবে। তাহলে আমরা এখানে আই এর মান 3 না বলে যদি 6 বলি, তাহলে সেরকম কয়টা ক্ষেত্রফল যোগ করবে, সেরকম 6টা ক্ষেত্রফল যোগ করবে 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বুঝলাম যে ক্ষেত্রফল সংখ্যা বাড়াই দিলে ইরর কমে যায়, না? আচ্ছা, আমি যদি এটাকে আবার ডাবল করে দেই, তাহলে আমাদের 3টা ছিল 6টা বানাইছি, 6টা ক্ষেত্রফল, এখন 6 থেকে 12টা করে দিব, দেখো প্রতিটাকে আরো 2 ভাগ। বাচ্চারা মনোযোগ, এখানে একটা ভাগ সংখ্যা, এখানে একটা ভাগ সংখ্যা, এখানে একটা ভাগ সংখ্যা, এখানে একটা ভাগ সংখ্যা, দেখো তাহলে এখন আমাদের কয়টা ক্ষেত্র হয়েছে দেখো না, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মোট 12টা ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে কি হয়, দেখো মনোযোগ দাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আগেও ছিল। বাচ্চারা দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই যে এই ক্ষেত্রফলটা এখন চলে আসছে। হে, আচ্ছা, ভুল কিন্তু কমে গেছে। আচ্ছা, 2টা ক্ষেত্রফল যোগ হইলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফল, এটা আমাদের আগেও ছিল। ওকে বাচ্চারা, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, দেখো চলে আসছে, ভুল কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এই ক্ষেত্রফল। আচ্ছা, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফলটা চলে আসবে, এরকম করে আমি যদি সবগুলার যোগ করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এরকম করে যদি যোগ করি তাহলে কি হবে বাচ্চারা, আমরা ক্ষেত্রফল পাবো, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, না? আচ্ছা, এখানে কিন্তু আমাদের ভুল চলে আসছে। আচ্ছা, এই দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই ক্ষেত্রফল। তো বাচ্চারা, এখন আমরা কয়টা ক্ষেত্রফল আমি যোগ করছি একটু বলো না? এখন আমি 12টা ক্ষেত্রফল যোগ করছি,
তো আমি এখন লিখবো i এর মান 1 থেকে i এর মান 12, ঠিক আছে না? তাহলে আমি 6টা ক্ষেত্রফল যোগ করলে, দেখো প্রথম আমরা 3টা ক্ষেত্রফল যোগ করছি, যে পরিমাণ ভুল ছিল 12টা ক্ষেত্রফল যোগ করলে ভুল সংখ্যা কমে যাচ্ছে। যদি আমি, দেখো বাচ্চারা দেখো, 3 থেকে 6, 6 থেকে 12, আমি এখন বললাম যে না 12টা না, এটাকে আরো 2 ভাগ করে দাও, তাহলে ভুলকে আরো কমে যাবে না? হ্যাঁ। তাহলে 12টা থেকে না করে যদি আমি 24টা ক্ষেত্রফল যোগ করি, না 24টা না, মনে করো 24,000, না না বাচ্চারা 24 লাখ ক্ষেত্রফল আমি যোগ করব, তাহলে কি আমার আর এই ভুলগুলো থাকবে না? তাহলে আমরা এটা বুঝে গেছি যে হ্যাঁ, আমি যত বেশি ক্ষেত্রফল নিয়ে এই সামটা করব, আমার ক্ষেত্রফল তত বেশি একুরেট হয়ে যাবে। এটা তো বুঝছো নাকি? হ্যাঁ বাচ্চারা, এটাই হচ্ছে আমাদের মূল্যবান কথা। দেখো, তা আমরা বুঝলাম যত বেশি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল আমি যোগ করতে পারবো, আমার ক্ষেত্রফলের মান তত একুরেট হবে। আচ্ছা, তো আমরা যখন এদিকে তাকাও 3টা ঘর নিয়ে যোগ করছিলাম, তখন ডেল এক্স এর মানগুলো অনেক বড় বড় ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো দাদা, তাহলে ডেল এক্স এতটুকু ছিল। যখন আমরা বাক্সংখ্যা ডাবল করে দিছি, ডেল এক্স কমে গেছে। যখন বাক্সংখ্যা আবার ডাবল করে দিছি, মানে এটাকে আবার 2 ভাগ করছি, তাহলে ডেল এক্স আরো কমে গেছে। এটাকে আরো 2 ভাগ করলে আরো কমে যাবে। তাহলে বাচ্চারা বলো তো, ভাগ সংখ্যা বাড়াইতে থাকলে ডেল এক্স এর মান কি বাড়ে না কমে? কমে। দেখো আগে এতটুকু ছিল, অর্ধেক করলে এতটুকু, তার অর্ধেক এতটুকু, তার অর্ধেক এতটুকু, তার অর্ধেক এতটুকু, মানে ডেল এক্স এর মানটা কমতে থাকবে। তাহলে আমরা বুঝলাম, আমরা যদি ভাগ সংখ্যার মানটা ইনফাইনাইটের দিকে নিতে থাকি, মানে অসীম করতে থাকি, তাহলে ডেল এক্স এর মানটা টেন্স টু জিরোর দিকে যাবে। টেন্স টু মানে জিরোর দিকে, দেখো আস্তে আস্তে কমে যেতে থাকবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাগ সংখ্যা বাড়াতে থাকলে ডেল এক্স এর মান কমে যাবে। তা আমি যদি বলি ডেল এক্স এর মান কম, খুবই ক্ষুদ্র, মানে ভাগ সংখ্যা অনেক বেশি, আর ভাগ সংখ্যা অনেক বেশি নিয়ে ক্ষেত্রফল বার করলে তুমি কি এক্সাক্ট ক্ষেত্রফল পাবা কিনা? হ্যাঁ বাচ্চারা, এক্সাক্ট ক্ষেত্রফল পাবা। ওকে, আমি এই জিনিসটা বলছি, দেখো এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স, সেটা কি বোঝায়? সে আসলে বোঝায় যে আয়ের মান 1 বসালে 1 নম্বর ক্ষেত্রফল, আয়ের মান 2 বসালে 2 নম্বর ক্ষেত্রফল, মানে সে আসলে ওই ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে বুঝাচ্ছে, তাই না? আচ্ছা, সে কি যোগ বুঝাচ্ছে? না, সে জাস্ট প্রকাশ করছে 1 নম্বর ক্ষেত্রফল, 2 নম্বর ক্ষেত্রফল, 3 নম্বর ক্ষেত্রফল, সাম বুঝাচ্ছে না। সাম বুঝাইতে হলে এখানে কি দিতে হবে? সামেশন চিহ্ন দিতে হবে। ওকে, তো আমরা কোথায় থেকে কোথায় পর্যন্ত সাম করতে চাই? i এর মান 1 থেকে n পর্যন্ত, মানে n সংখ্যক ভাগ করে আমরা এই ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে সাম করতে চাই, করলে তো এক্সাক্ট ক্ষেত্রফল পাবো, তাই না? না বাচ্চারা, এক্সাক্ট ক্ষেত্রফল পাইতে হলে এখানে একটা কন্ডিশন আছে যে n এর মানটা অনেক বেশি নিতে হবে। 3টা বা 12টা ভাগ সংখ্যা নিলে হবে না, অনেক বেশি, অসীমের দিকে। তাহলে n এর মান যখন অনেক বেশি হয়, তখন ডেল এক্স এর মানটা কি হয়? টেন্স টু জিরো। এই জিনিসটা আমরা এখানে বলে দিব, দেখো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। দেখো বাচ্চারা, আমি বললাম লিমিট মানে সীমানা, কার সীমানা? ডেল এক্স এর সীমানা, কার কাছাকাছি? শূন্যের কাছাকাছি। এর মানে হচ্ছে ডেল এক্স এর মানটা কমতে কমতে শূন্যের দিকে যাচ্ছে, এর মানে হচ্ছে তুমি ভাগ সংখ্যার মানটা অনেক বেশি নিয়েছো, আর অনেক বেশি নিয়ে এরকম ছোট ছোট ক্ষেত্রফলকে যোগ করলেই তুমি কি পাবা? এক্সাক্ট ক্ষেত্রফল পাবা, বুঝছো? যদি তুমি এটা না দাও, তাহলে কি এখানে বুঝায় যে n এর মান অনেক বেশি? না, এই কথাটা লেখলেই বুঝাবে যে হ্যাঁ, ডেল এক্স এর মানটা খুবই ছোট, তাহলে ভাগ সংখ্যা অনেক বেশি, আর ভাগ সংখ্যা অনেক বেশি নিয়ে যখন এরকম ক্ষেত্রফলগুলোকে সাম করা হয়, তখন এক্সাক্ট ক্ষেত্রফল পাওয়া যায়, ঠিক আছে না? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের এক্সাক্ট ক্ষেত্রফল, বুঝছো তো নাকি? আচ্ছা, এই যে বড় একটা লাইন আমরা লিখলাম, পুরা জিনিসটাকে আমরা ছোট করে আর একটা লাইন লিখতে পারি, মানে এই যে কেমন জানি এটা অনেক বড় লাগতেছে, ভালো লাগছে না, ফিল আসতেছে না, আমরা ছোট করে এটাকে লিখি। হ্যাঁ, একই কথা, হ্যাঁ, জেলাও সে কৌতুক, দেখো না কিভাবে, মনোযোগ দাও। যখন বাচ্চারা, যখন তুমি পার্থক্যটা দেখো, এক্স এর পার্থক্যটা খুবই ক্ষুদ্র নিছো, তখন আমরা এটাকে ডেল এক্স না দ্বারা প্রকাশ করে ডিএক্স দ্বারা প্রকাশ করি। তাহলে ডিএক্স দেখলে তুমি বুঝে যাবে হ্যাঁ, পার্থক্যটা খুবই ক্ষুদ্র নেওয়া হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে ফাংশনের মান। ওকে বাচ্চারা দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, ছোট একটা ক্ষেত্রফল। তাহলে এফ অফ এক্স ইন্টু ডিএক্স কি বুঝায়? সে ক্ষেত্রফলকে বোঝায়, ছোট একটা ক্ষেত্রফল, সে এই ক্ষেত্রফলকে বোঝায়। আমি যদি আর পরেরটা নেই, দেখো এটা যদি নেই, দেখো এক্ষেত্রে এফ এক্স এর মানে এতটুকু, ডিএক্স এর মানে এতটুকু, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি এই ক্ষেত্রফল পাওয়া যাবে কি না? হ্যাঁ, এটা পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রফলটাকে সে বোঝায়, সে আসলে বোঝায় যে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল মানে ছোট 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 যে ক্ষেত্রফলগুলো আছে তাকে বোঝায়। কিন্তু সাম বোঝায় কি না? তাহলে সাম বোঝানোর জন্য কি দেখতে করতে হবে? দেখো, তাহলে সামেশন, বাচ্চারা দেখো সামেশন। ওকে, তাহলে এই যে ছোট 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 ক্ষেত্রফলগুলো আছে তাদেরকে সাম করতে হবে। তাহলে সাম করার জন্য দেখো, সামেশনের যে প্রথম এসটা আছে এটা একটু টান দাও, দেখো টান দাও, টান দিলে কি এরকম হয়ে যাবে না? তাহলে এই জিনিসটি আসলে সামেশন বোঝায় বাচ্চারা।
তাহলে সামেশনের এসটাকে আমরা একটু বড় করে দিলাম। তাহলে এদিকে তাকাও, এই অংশটুকু কি বোঝায়? এই অংশটুকু বোঝায় যে ছোট 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 ক্ষেত্রফল মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল। আর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল মানে হচ্ছে অনেকগুলো ক্ষেত্রফল আমি যোগ করতেছি, তাই না? হ্যাঁ, যখন আমি কি করলাম, ক্ষেত্রফলগুলো ছোট ছোট হচ্ছে মানে খুবই ছোট ছোট হচ্ছে, আর মানে ভাগ সংখ্যা অনেক বেশি নিয়েছে। তাহলে এই জিনিসটা তো তাই বোঝাচ্ছে যে হ্যাঁ, আমরা অনেক বেশি ভাগ সংখ্যা নিচ্ছি, মানে ক্ষেত্রফলগুলো অনেক ছোট ছোট হচ্ছে। এরকম ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে সাম করা, বাচ্চারা সাম করলে কি পাওয়া যায়? এক্সাক্ট ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না? হ্যাঁ, তাহলে এই লাইনটা যা বুঝাচ্ছে, এই লাইনটা কি একই জিনিস বুঝাচ্ছে? হ্যাঁ, সেও কিন্তু বুঝাচ্ছে যে তুমি ক্ষেত্রফল দেখো ডেল এক্স এর মান খুবই ক্ষুদ্র নিয়ে ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে কি করবা? ছোট ছোট ক্ষেত্রফল যোগ করবা। মানে ডেল এক্স কমে গেলে ভাগ সংখ্যা অনেক বেশি হবে, মানে ক্ষেত্রফলগুলো কি হবে? খুবই চিকন চিকন হবে। এরকম চিকন চিকন ক্ষেত্রফলগুলোকে সাম করলে কি পাওয়া যায়? মোট ক্ষেত্রফল। সেতে একই জিনিস বুঝাচ্ছে নাকি? হ্যাঁ বাচ্চারা, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এফ অফ এক্স ইন্টু ডিএক্স কি বুঝায়? খুবই চিকন একটা ক্ষেত্রফল বুঝায়। এরকম চিকন চিকন বা ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে যদি আমরা যোগ করতে থাকি, তখন কি পাবো বলো না? তখন আমরা এক্সাক্ট ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে পুরা ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝছো? এটা হচ্ছে সাম বোঝায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আসলে ইন্টিগ্রেশন, যে আমরা ছোট 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 ক্ষেত্রফলগুলোকে সাম করে কি বানাই? মোট ক্ষেত্রফল বানাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে ইন্টিগ্রেশন কি। আচ্ছা বাচ্চারা, এখন আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো, এই যে বক্ররেখাটা আছে, তুমি কি করবা? এই যে এটার ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে। মানে এখান থেকে দেখো এক্স এর মানটা 2 থেকে এক্স এর মানটা 5 পর্যন্ত, এই সীমার মধ্যে এই ক্ষেত্রফলটা বার করো। তাহলে আমি দেখো, আমি কিন্তু বলে দিয়েছি যে কোথায় থেকে তুমি সাম করা শুরু করবা আর কোথায় যে শেষ করবা। ওকে, তাহলে আমরা যদি বলে দিই যে কোথায় থেকে শুরু কোথায় থেকে শেষ, এগুলাকে লিমিট বলে। যেখান থেকে শুরু এটা হচ্ছে লোয়ার লিমিট, যেখানে শেষ ওটা কি আপার লিমিট। লোয়ার লিমিটটা আমরা নিচে দেই, আপার লিমিটটা আমরা উপরে দেই, ঠিক আছে। তাহলে লোয়ার লিমিট দেখো, এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর এটাকে কি বলে? আপার লিমিট। আচ্ছা, ওকে। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া মানে হচ্ছে তুমি নির্দিষ্ট করে বলে দিলা যে কোথায় থেকে কোথায় পর্যন্ত তুমি কি করতে চাও? সাম করতে চাও, ঠিক আছে। তাহলে বাচ্চারা আমরা কি বুঝলাম আমাকে একটু বলো না। আমরা বুঝলাম যে এফ অফ এক্স ইন্টু ডিএক্স এটা আসলে কি বুঝায়? সে আসলে বুঝায় যে ছোট ছোট ক্ষেত্রফল বা চিকন চিকন ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো বোঝায়। আর এই চিকন চিকন ক্ষেত্রফলগুলোকে সাম করলে কি পাওয়া যায়? এক্সাক্ট ক্ষেত্রফল পাওয়া যায়। চিকন চিকন মানে বুঝছো তো, মানে ছোট ছোট ছোট। ছোট করা মানে কি অনেকগুলো ক্ষেত্রফল যোগ করছি, এক্সাক্ট ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে ছোট ক্ষেত্রফল দেখো, এগুলো হচ্ছে চিকন চিকন ক্ষেত্রফল বা ছোট ছোট ক্ষেত্রফল, এগুলোকে সাম করলে কি পাওয়া যায়? মোট ক্ষেত্রফল পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের মোট ক্ষেত্রফল, মানে ইন্টিগ্রেশনের কনসেপ্ট। আচ্ছা, তো আমরা এটা বলি যে আমরা এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, এটা আমরা বলি আর কি। ওকে, আর আমরা এখানে কি দেই? লিমিট দেই। এটা এখানে হয় লোয়ার লিমিট, এখানে হয় কি আপার লিমিট, তাই না? আচ্ছা, তো আমরা মনে করে বললাম যে x1 থেকে x2 পর্যন্ত আমরা কি করতে চাই? সাম করতে চাই। এটা লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট। আচ্ছা, এই যে আমরা বলে দিলাম x1 থেকে x2, দেখো আমরা ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে। লিমিটটা কার হয়েছে? x এর। তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তার লিমিট হয়, ঠিক আছে। এখানে যদি আমাদের থাকতে এরকম দেখো f of t into dt, তাহলে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এখানে লিমিট যেগুলো হতো এগুলো সময়ের লিমিট হতো, যে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে তুমি ইন্টিগ্রেশন করো, বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে দুই ধরনের ইন্টিগ্রেশন হইতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট করে বলতে পারে যে এখান থেকে এখানের মধ্যেই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর একটা হচ্ছে নির্দিষ্ট করে নাও বলতে পারে। যখন নির্দিষ্ট করে বলে দিবে তখন লিমিট থাকবে, আর যখন নির্দিষ্ট করে বলবে না তখন লিমিট থাকবে না, ঠিক আছে। তাহলে আমাদের বাচ্চারা যখন লিমিট দেওয়া থাকে আমাদের এটা নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য আমরা এটাকে বলি নির্দিষ্ট যুগজ। ওকে, যুগজ। ওকে, বা এটাকে বলা হয় ডেফিনিট বাচ্চারা, ডেফিনিট, ডেফিনিট ইন্টিগ্রেশন। কি বলে বলো না? ইন্টিগ্রেশন। ওকে, আর যখন লিমিট দেওয়া থাকে না, যে তুমি শুধু যোগ করতে থাকো, কোথা থেকে কোথায় এটা বলে নাই, তখন এটাকে আমরা বলি অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলে নাই। ওকে, অনির্দিষ্ট যৌগজ, ঠিক আছে। ওকে, বা এটাকে আমরা বলি ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কয় প্রকার হয় বাচ্চারা? দুই প্রকার। একটা নির্দিষ্ট করে বলতে পারে, আবার নির্দিষ্ট করে নাও বলতে পারে। নির্দিষ্ট করে বললে আমরা বলবো ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যৌগজ,
আর যখন নির্দিষ্ট করে বলবে না, মানে লিমিট দেওয়া থাকবে না, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সেটা অনির্দিষ্ট যুগজ, ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আসলে ইন্টিগ্রেশন কি। সে আসলে ছোট 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 ক্ষেত্রফলগুলোকে সাম করে দেয়, করলে মোট ক্ষেত্রফল হয়ে যায়। এটা ইন্টিগ্রেশনের কনসেপ্ট। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখলাম ইন্টিগ্রেশন দুই ধরনের হতে পারে, একটা ডেফিনিট ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে, নির্দিষ্ট যুগজ আর একটা হচ্ছে অনির্দিষ্ট যুগজ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম ইন্টিগ্রেশন কি। এখন আমরা দেখবো ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। ঠিক আছে, তো বাচ্চারা মনোযোগ। এখন আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আলোচনা করব, মনোযোগ দাও। ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে এগুলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে খুব ইজিলি মনে রাখা যায় বাচ্চারা। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মনে রাখবো। ঠিক আছে, দেখো না কিভাবে, মনোযোগ দাও। আচ্ছা, ddx অফ x টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে আমরা x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। করার পর কি হবে বলো না? x এর যে পাওয়ার ছিল সেটা x এর আগে আসবে এবং পাওয়ার থেকে এক বাদ হয়ে যাবে, আমরা জানি। আচ্ছা, কিন্তু আমি যদি বলি তুমি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করো কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, করলে কি হবে? আচ্ছা, তো দেখো মনোযোগ দাও। ইন্টিগ্রেশন করলে কি হয় জানো? x এর যে পাওয়ার ছিল তার সাথে এক যোগ করবা, তারপর মোট যে পাওয়ার আছে ওই মোট পাওয়ার দ্বারা ভাগ করে দিবা, ডিভাইড করে দিবা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করেছিলাম? পাওয়ার যেটা ছিল সেটা x এর আগে আসছিল এবং পাওয়ার থেকে এক বাদ হয়েছিল। এখানে কি আমরা এক বাদ দিয়েছি না আগে এক যোগ করেছি? আগে এক যোগ করেছি, তারপর মোট পাওয়ার দ্বারা ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো না কিভাবে করেছি। আমি যদি বলি x কিউবের ইন্টিগ্রেশন কত x এর সাপেক্ষে, তাহলে কি হবে জানো? সেটা হচ্ছে x এর যে পাওয়ার 3 তার সাথে আগে তুমি এক যোগ করবা, তোর মোট পাওয়ার দ্বারা ভাগ করে দিবা, মানে 3 + 1। ওকে, তাহলে থাকে কি উপরে x টু দি পাওয়ার 4, নিচে থাকবে কি 4। ওকে, আচ্ছা দেখো, আমি যদি বলি x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করো x এর সাপেক্ষে, করলে কত হবে? তাহলে আগে পাওয়ার ছিল 5, এখন হয়ে যাবে 6, এক যোগ করলে তারপর মোট পাওয়ার দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কত? x টু দি পাওয়ার 6/6। আচ্ছা, আমি যদি বলি x এর ইন্টিগ্রেশন কত বলো না x এর সাপেক্ষে, তাহলে পাওয়ার কত ছিল? 1 না? তাহলে এখন কি আর 1 থাকবে না বাচ্চারা, এখন 2 হয়ে যাবে, এক বাড়বে, তার মোট পাওয়ার দ্বারা ভাগ। তাহলে x এর ইন্টিগ্রেশন কত? সেটা হচ্ছে x²/2। ওকে, আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত? সেটা হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1, মানে পাওয়ার সাথে এক যোগ, মোট পাওয়ার দ্বারা ভাগ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা দামি কথা বলি তোমাদের, দেখো কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করার পর যে মানটা তুমি পাবা তার সাথে একটা ধ্রুবক যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করে তুমি তো এই মানটা পাচ্ছ, তার সাথে একটা ধ্রুবক দিয়ে দিবা। তাহলে এই ধ্রুবক কি সবসময় আমরা দিব না বাচ্চারা? যখন আমরা দেখবো এখানে কোনো লিমিট দেওয়া নাই। আচ্ছা, লিমিট দেওয়া না থাকলে এটাকে কি বলে? ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করার পর যে মানটা পাবো তার সাথে একটা ধ্রুবক দিব। ঠিক আছে, তাহলে এই ধ্রুবকটা আমরা কেন দেই, এর মান কত, আমরা একটু পরে বুঝে যাবো বাচ্চারা, একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মনে রাখলাম যে অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পর যে মানটা পাবো তার সাথে একটা ধ্রুবক দিয়ে দিব, সি দিয়ে দিব, না দিলে 1 মার্ক কাটা বাচ্চারা। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইন্টিগ্রেশন করার পর যে মান পাবো তার সাথে একটা ধ্রুবক দিব, না দিলে 1 মার্ক কাটা। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন দেখো মনোযোগ দাও, আমরা একটু পরে বলছি এই ধ্রুবকটা দেওয়ার উদ্দেশ্য কি। ঠিক আছে, তো ওকে, এখন আমরা 2 নম্বর ফর্মুলায় যাই। দেখো ddx অফ x, দেখো যার সাপেক্ষে করছি সে আছে, তাহলে ডিফারেন্সিয়েশন 1। ওকে, তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। আচ্ছা, তাহলে x এর ডিফারেন্সিয়েশন করে 1 পাওয়া যায়। তাহলে বাচ্চারা তুমি যখন 1 কে ইন্টিগ্রেশন করবে তখন x পাওয়া যাবে। কি বলছি দেখো, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করে এইটা পাওয়া যায়, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে আবার x পাওয়া যাবে। তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একজন আরেকজনের বিপরীত প্রসেস। তুমি একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে যে মান পাইলা ওটাকে ইন্টিগ্রেশন করলে আবার সেই ফাংশনটা ফিরে আসবে। ওকে, তাহলে এর মানে হচ্ছে তুমি x কে ডিফারেন্সিয়েশন করে 1 পাচ্ছ, 1 কে ইন্টিগ্রেশন করলে আবার কি হবে? x হবে। আচ্ছা দেখো, দেখাচ্ছি। তাহলে 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ওকে, 1 ইনটু dx গুণ করলে কি হয় বাচ্চারা বলো না? dx এ হবে, 1 এর সাথে dx গুণ করলে dx হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx এর মানে হবে x। এর কারণ কি দেখো,
ক্ষুদ্র দৈর্ঘ্য ক্ষুদ্র দৈর্ঘ্য, দেখো এটা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এটা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এটা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, তিনটা ক্ষুদ্র দৈর্ঘ্য যোগ করলে কি মোট দৈর্ঘ্য হয়ে যাবে কিনা? হ্যাঁ, তাহলে ডিএক্স 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 যোগ করলে কি হয়? মোট এক্স। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে তো যোগ করলে কি পাওয়া যাবে? এক্স। সাথে কি দিতে হবে? একটা ধ্রুবক দিতে হবে, না দিলে এক মার্ক কাটা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি পাওয়া যায়? এক্স পাওয়া যায়, সাথে ধ্রুবক দিতে হয়। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি করলে কি পাওয়া যাবে? টি প্লাস কি দিতে হবে? সি। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই প্লাস কি দিতে হবে? সি। ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান সমান হবে জেড প্লাস কি দিতে হবে? সি। ঠিক আছে, আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে এক্স পাওয়া যায়, এটার আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে। ঠিক আছে, দেখো না, দেখাচ্ছি, মনোযোগ দাও। ওকে বাচ্চার মনোযোগ। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, তোমাকে আমি বললাম যে আমাদের ওয়াইয়ের মানটা সব সময় এক থাকবে, মানে এক্স এর মান তুমি চেঞ্জ করছো। আচ্ছা, সমস্যা নেই, এক্স এর মান যাই বসানো না কেন ওয়াইয়ের মান সব সময় ওয়ানই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো, মনে করো আমরা এখান থেকে শুরু করলাম, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়ান, আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ডিএক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? একটা ক্ষুদ্র এরিয়া পাওয়া যায় কি না? হ্যাঁ, তাহলে ওয়ান ইন্টু ডিএক্স কি বোঝাচ্ছে? একটা ক্ষুদ্র এরিয়া বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো, আর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ডিএক্স, দেখো, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? আরেকটা ক্ষুদ্র এরিয়া পাওয়া যায়, তাহলে ওয়ান ইন্টু ডিএক্স ক্ষুদ্র এরিয়া বোঝাচ্ছে। এরকম করে আরেকটা ক্ষুদ্র এরিয়া নিলাম, আরেকটা ক্ষুদ্র এরিয়া নিলাম, আরেকটা ক্ষুদ্র এরিয়া নিলাম, এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া যদি যোগ করি মানে ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাওয়া যায়? মোট এরিয়া পাওয়া যায়। তাহলে দেখো, আমরা ওয়ান ইন্টু ডিএক্স একটা ক্ষুদ্র এরিয়া বুঝায়, এরকম ক্ষুদ্র 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 এরিয়া যোগ করলে মানে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? মোট এরিয়া। মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা আছে তুমি এই এরিয়াটা পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, এরিয়াটার মানটা কত আমাকে বলতে পারবা? দেখো, দৈর্ঘ্যের মান ওয়ান আর প্রস্থের মান কত বলো তো? ডিএক্স 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 যোগ করলে কি এক্স হবে না বাচ্চারা? হ্যাঁ, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা 1 মিটার যোগ করলে তো 5ই হবে, তাহলে ডিএক্স ডিএক্স যোগ করলে তো এক্স হবে। তাহলে এটার মান ওয়ান, এটার মান এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি ক্ষেত্রফল পাওয়া যায় কিনা? হ্যাঁ, তাহলে ওয়ান ইন্টু এক্স গুণ করলে লাস্ট পর্যন্ত এক্স হয়, মানে মোট ক্ষেত্রফলের মান হচ্ছে এক্স মিটার স্কোয়ার, এককটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই জন্য ওয়ান ইন্টু ডিএক্স করে লাস্ট পর্যন্ত কি পাওয়া যায়? এক্স পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আমরা বুঝলাম। দেখো, তাহলে আমরা যদি ওয়ানটাকে আমরা বলছি কিভাবে, দেখো, তাহলে ওয়ানটাকে বাইরে নিয়ে আসতেছি, যেহেতু ধ্রুবক, ধ্রুবকের উপর ইন্টিগ্রেশন কাজ করবে না, সে বাইরে চলে আসবে। তাহলে কার উপর কাজ করবে? সেটা হচ্ছে এক্সের উপর, কারণ সে যোগ করবে তো না, তাহলে ডিএক্স 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 গুলোকে যোগ করবে। বলো তো ডিএক্সকে যোগ করে সে কত করে দিবে? এক্স। দেখো তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এক্স আসলে একটা ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে ওয়ানের ইন্টিগ্রেশন করলে কি হবে, সেটা হবে এক্স। ওয়ানের ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওয়ান ইন্টু ডিএক্স মানে ডিএক্স, ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স। বুঝছো তো নাকি? আচ্ছা, তো আমি যদি বলি বাচ্চারা, বলো তো, তোমাকে আমি বললাম 2 এর ইন্টিগ্রেশন করো তো দেখি, 2 এর ইন্টিগ্রেশন 2 ইন্টু ডিএক্স, এটাকে কিভাবে করবা বলো তো? আচ্ছা, তুমি ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসবা, বাইরে চলে আসো, কার উপর কাজ করবে? ডিএক্স এর উপর, কারণ ধ্রুবক বাইরে চলে আসে। তাহলে ডিএক্স 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 যোগ করলে কি হবে? 2 ইন্টু এক্স, আর 2 ইন্টু এক্স গুণ করলে কি হবে? 2x। বুঝছো তো নাকি? তাহলে এটা কিন্তু এরিয়া বুঝাচ্ছে নাকি? দেখো না, এই দেখো দেখো দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াই বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে 2, আর এক্স এর মান আমরা বাড়াবো। দেখো, তাহলে আমরা এখান থেকে এখান চিন্তা করছি, দেখো 2 ইন্টু ডিএক্স, বাচ্চারা দেখো এটা একটা ক্ষুদ্র এরিয়া, তাহলে 2 ইন্টু ডিএক্স ক্ষুদ্র এরিয়া। এরকম করে ক্ষুদ্র এরিয়াগুলো যদি আমি যোগ করি তাহলে কি পাবো বলো না? সেটা হচ্ছে মোট এরিয়া পাবো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে মোট এরিয়া কত হবে? দেখো 2 ইন্টু এই দৈর্ঘ্য, আচ্ছা এই দৈর্ঘ্যের মান কত? ডিএক্স 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 যোগ করলে কি এক্স হবে? দেখো, আমরা কিন্তু 2টাকে বাইরে নিয়ে আসছিলাম, তারপর ডিএক্স গুলোকে যোগ করছি, করে এক্স পাইছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি এই ক্ষেত্রফল পাওয়া যায় কি না? হ্যাঁ, পাওয়া যায়, করলে এই ক্ষেত্রফল পেয়ে যাবা। বুঝছো? তাহলে 2 ইন্টু ডিএক্স মানে কিভাবে করতে হল? ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, আর ডিএক্স এর উপর কাজ করলো, ডিএক্স গুলোকে যোগ করলো, করে সে এক্স বানাইলো, তাহলে এক্স বানাইলো, তাহলে 2 ইন্টু এক্স মানে 2x, তাহলে এই ক্ষেত্রফলের মান কত? 2x। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম বাচ্চারা? শোনো, x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ইন্টিগ্রেশন x। আচ্ছা, 1 এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স বা ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি পাওয়া যাবে? x, সাথে কি দিতে হবে? একটা ধ্রুবক দিতে হবে। ওকে, আর আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখে ফেলছি, সেটা হচ্ছে 2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে? 2টা বাইরে চলে আসবে, কার উপর কাজ করবে? ডিএক্স এর উপর, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে x, লাস্ট পর্যন্ত হবে 2x। তাহলে বাচ্চারা দেখো,
ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি ছিল? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়, বাট ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি 0 পাওয়া যায় না। ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে ওই ধ্রুবকের সাথে লাস্ট পর্যন্ত চলক চলে আসে। কোন চলকটা চলে আসে? যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছিলা ওই চলকটা। দেখো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলা, এক্স চলে আসছে। তো এখন বলো তো দেখি, তো আমি যদি বলি 3 এর ডিফারেন্সিয়েশন করো টি এর সাপেক্ষে, তাহলে 0 হবে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন। বাট আমি যদি বলি তুমি টি এর ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? সেটা হচ্ছে 3t হয়ে যাবে। কিভাবে? 3টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিটি, আর ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে টি প্লাস একটা ধ্রুবক দিতে হয়, না দিলে এক মার্ক কাটা আমাদের, তাই তো? আচ্ছা যাই হোক, তাহলে ইন্টিগ্রেশন অফ মানে 3 এর ইন্টিগ্রেশন করলে কি হবে? 3 এর সাথে একটা চলক চলে আসে, তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, বাট ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে কি হয়? ওই ধ্রুবকটার সাথে একটা চলক চলে আসে। কোন চলকটা আসবে? যে চলকের সাথে সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা ফর্মুলা হয়ে গেল না হয়নি? হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি। ওকে, 3 নাম্বার দেখো, যদি আমি তোমাকে বলি ডি ডি এক্স অফ সি ইন্টু এফ অফ এক্স, এর মানে কি? এর মানে হচ্ছে একটা ফাংশন থাকবে, ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ আকারে থাকবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করতাম? ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসতাম। ডিফারেন্সিয়েশন কার উপর কাজ করতো? সে ফাংশনটার উপর কাজ করতো, তাই না? আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে? দেখো, একটা ধ্রুবক আছে, একটা ফাংশন আছে, তাহলে আমরা এখন এই জিনিসটার ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, তাহলে তোমার সিটা বাইরে চলে আসবে, ফাংশনটার উপরে ইন্টিগ্রেশন কাজ করবে। ওকে, তাহলে একই নিয়ম। ওকে, তাহলে যদি কোনো একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ আকারে থাকে, ধ্রুবকটা বাইরে চলে আসবে, ফাংশনটার উপর কাজ করবে, ঠিক আছে? একই নিয়ম। ওকে, যেমন আমি যদি বলি 3x⁴, এই জিনিসটার ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা এই জিনিসটার ইন্টিগ্রেশন করছি না। দেখো, একটা ফাংশন আছে, মানে একটা চলক আছে, আর তার সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, তাহলে আমরা ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসবো। কার উপর কাজ করবে? 4 এর উপর কাজ করবে, x⁴ এর উপর, তাহলে ইন্টু ডিএক্স। ওকে, তাহলে 3 বাইরে চলে আসলো। বলো তো x⁴ এর ইন্টিগ্রেশন কত? আমরা একটু আগে শিখেছি। তাহলে যদি এক্স থাকে এবং এক্স এর উপর একটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ারের সাথে এক যোগ করতে হয়, তার মোট পাওয়ার দ্বারা ভাগ করে দিতে হয়, জানি আমরা। তাহলে যে পাওয়ারটা থাকবে তার সাথে এক যোগ করবা, তার মোট পাওয়ার দ্বারা কি ভাগ করে দিবা। তাহলে লাস্ট পর্যন্ত হবে 3 এখানে তো একটা ধ্রুবক দিতে হবে না, তাহলে ইন্টিগ্রেশন করার পর যে মানটা পেলা তার সাথে একটা ধ্রুবক দিবা, তাহলে লাস্ট পর্যন্ত হবে 3/5 x⁵ প্লাস সি। এটা হচ্ছে 3x⁴ এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? দেখি আরেকটা প্র্যাকটিস করি আমরা। মনে করো 3x² মনে করো, হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে কি হবে? 3টা বাইরে চলে আসবে, কার উপর কাজ করবে? x² এর উপর, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে 3, আচ্ছা x² এর ইন্টিগ্রেশন কত? সেটা হচ্ছে x³/3 হবে। দেখো, আগে পাওয়ার 2 ছিল, এখন হয়ে গেছে 3, এক বাড়ছে, মোট পাওয়ার দ্বারা ভাগ। আচ্ছা, আর প্লাস কি দিয়ে দিতে হবে? সি। যেই লাইনে ইন্টিগ্রেশন করবা ওই লাইনে আমরা সি দিয়ে দিব। তাহলে ইন্টিগ্রেশন করার পর এই মানটা পাইছি, তার সাথে একটা কি দিব? ধ্রুবক। মানে যেই লাইনে আমরা ইন্টিগ্রেশনের কাজটা শেষ করব ওই লাইনে কি দিব? ধ্রুবকটা। আর বাচ্চারা এই দেখো, এখানে 3 মোকাবেলা হয়ে গেছে, তাহলে থাকে কি? x³ প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যদি একটা ফাংশন থাকে তার সাথে যদি একটা ধ্রুবক থাকে তাকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা 3 নাম্বার ফর্মুলা শিখলাম। এখন আমরা 4 নাম্বার ফর্মুলা শিখবো। আচ্ছা দেখো, 4 ddx অফ sin x। আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। আচ্ছা, 5 নম্বর ফর্মুলা হচ্ছে ddx অফ cos x। cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, এটা আমরা জানি, হ্যাঁ? ওকে, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, ওকে, আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, হ্যাঁ, আমরা এটা জানি। sin কে করলে cos পাওয়া যায়, cos কে করলে মাইনাস sin পাওয়া যায়। তো আমরা এখান থেকে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো কিভাবে মনে রাখবো? দেখো, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, বাট sin x এর ইন্টিগ্রেশন কত? সেটা হবে মাইনাস cos x। দেখো, প্লাস সি, ওকে, মানে সবসময় সি দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন cos x প্লাস এর cos x, বাট sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x। জাস্ট পার্থক্যটা কি? শুধু এখানে প্লাস, এখানে কি মাইনাস, তাহলে চিহ্নটা পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি মনে রাখবা sin x এর ডিফারেন্সিয়েশন cos x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা। যেমন দেখো, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, বাট cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? প্লাস sin x। দেখো, চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে না, বাকি সব একই ছিল না? ওকে, তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন পাওয়া যাবে, জাস্ট চিহ্নটা পরিবর্তন করবা। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে cos পাওয়া যায়,
তাহলে সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস পাওয়া যাবে, জাস্ট চিহ্নটা পরিবর্তন করবা, ঠিক আছে? ওকে, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস, বাট সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, বাট ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন, জাস্ট চিহ্নটা চেঞ্জ। ওকে, তুমি এভাবেও মনে রাখতে পারো, দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পাওয়া গেছে, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাওয়া যাবে। দেখো তো কজ এক্স এর ইন্টিগ্রেশন করে সাইন এক্স পাওয়া গেছে কিনা, উল্টা এভাবে মনে রাখা যায়, বাট আমরা এইভাবে মনে রাখবো, সুবিধা হবে। হ্যাঁ, উল্টা এখানে করো, দেখো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করে মাইনাস সাইন এক্স পাওয়া গেছে, তাহলে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করে আবার কজ এক্স পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখানে মাইনাস কজ এক্স এর মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করছি না সাইন এক্স এর, আমরা সাইন এক্স করছি, তাহলে আমরা মাইনাস সাইন এক্স করি। দেখো তাহলে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে, তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে না, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। বাচ্চারা এই দেখো না, এদিকে তাকাও, তাহলে মাইনাসটা রয়ে গেল। আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা একটু আগে দেখলাম মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্স হবে প্লাস কত সি, এই বুঝছো তো নাকি? দেখো তা আমরা এটা বুঝছি, ফর্মুলাগুলা আমরা জাস্ট অ্যাপ্লাই করছি আমাদের ওই নিয়মটা, যে এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, আমরা এটাই দেখাচ্ছি। দেখো তাহলে আমরা এটা তো বুঝে গেছি, দেখো সাইনকে করলে কস, কসে করলে সাইন, এটা হয়ে গেছে। এখন আমরা দেখাচ্ছি কসে করলে মাইনাস সাইন, ডিফারেন্সিয়েশন করলে তাহলে মাইনাস সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে কস, এটা আমরা দেখাচ্ছি। তাহলে মাইনাস সাইন এক্স এর আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স থাকলো। আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, আমরা মানটা বসালাম, প্লাস একটা ধ্রুবক দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স প্লাস সি। দেখো তো তাহলে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে গেছে, কজ এক্স হয়েছে কিনা? হ্যাঁ, তাহলে ওই নিয়মটা কিন্তু সবসময় খাটবে, কারণ একজন আরেকজনের উল্টা প্রসেস। বাট আমরা এই ফর্মুলাগুলো সাইন এক্স কজ এক্স এর ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবো? তুমি মনে রাখবা সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কস, তাহলে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, জাস্ট চিহ্নটা চেঞ্জ, প্লাস ছিল আগে মাইনাস হয়ে গেছে। কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, তাহলে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা। মজা না? এভাবে মনে রাখবা। হ্যাঁ, তাহলে মনে থাকবে আর কি, অথবা ওইভাবে মনে রাখতে পারো। এটা জাস্ট একটা দেখাইলাম আর কি, যে এটাকে করলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। ওকে, বাট মনে রাখবো এইভাবে, সাইনকে করলে কস প্লাস কস, তাহলে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস। ওকে, কসে করলে মাইনাস সাইন, ডিফারেন্সিয়েশন করলে তাহলে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন। মনে থাকবে তো নাকি? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কয়টা ফর্মুলা হয়েছে বলো না? 5টা না? আচ্ছা, 6 নাম্বার দেখো, ddx অফ সাইন 3x এরকম যদি থাকে, আচ্ছা x এর সাপেক্ষে আমরা 3x এর, দেখো সাইন 3x এর ডিফারেন্সিয়েশন করছি। ওকে, তাহলে এটা কিন্তু আমরা করতে পারি। দেখো যার সাপেক্ষে করছি সে কি আছে না অন্য কিছু আছে, আমরা মনে মনে এটাকে x ধরবো। ddx অফ সাইন x মানে হচ্ছে cos x, বলবো x বাট লিখবো 3x। তারপর তাকে জিজ্ঞাসা করবো তুমি কি x, সে বলবে না আমি তো 3x, সে সত্যি কথাটা বলবে। তখন তাকে বলতে হবে একটু সাইডে আসো, কথা আছে। কি বলতে হবে? যখন সে সত্যি কথা বললো না আমি x না আমি 3x, তখন একটু সাইডে নিয়ে তাকে সাইজ করে ফেলতে হবে। সাইজ মানে হচ্ছে ওই যে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম না, তার সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবো, করে যে মানটা আসবে সে মানটা দ্বারা গুণ করতে হয়, আমরা জানি। বলো 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 3টা বাইরে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1, তাহলে 3 পাওয়া যাচ্ছে, ওই 3 দ্বারা গুণ করে দিতে হয়। পড়ছিলাম না আমরা ডিফারেন্সিয়েশনে? ওকে, তো ddx অফ সাইন 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 cos 3x। তুমি এটা এভাবে মনে রাখতে পারো, ddx অফ সাইন x মানে cos x, আর ধ্রুবক যেটা থাকে ওই ধ্রুবকটা গুণ আকারে বাইরে চলে আসে, এভাবে মনে রাখা যায়। বাট নিয়মটা আসলে এটা, ঠিক আছে? ওকে, কিন্তু বাচ্চারা যখন তুমি সাইন 3x এর ইন্টিগ্রেশন করবা তখন কি পাওয়া যাবে জানো? আচ্ছা, তো তুমি মনে রাখবা একই নিয়ম। দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos, বাট ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, তাহলে আমরা এটাকে x ধরে নিই। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন x মানে মাইনাসের cos x, আচ্ছা বলবো x বাট লিখবো হচ্ছে 3x, বুঝছো? তারপর তাকে জিজ্ঞাসা করবো তুমি কি x, সে বলবে না আমি 3x, তখন তাকে কি বলতে হবে? একটু সাইডে আসো, কথা আছে, মানে সাইডে নিয়ে ডিফারেন্সিয়েশন সাইজ করে ফেলবা। আচ্ছা, তাহলে এটাকে দেখো আমরা যদি সাইজ করে ফেলি তাহলে কি হবে? মানে ডিফারেন্সিয়েশন করছি, দেখো সাইডে নিয়ে, তাহলে 3টা বাইরে চলে আসলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, তাহলে লাস্ট পর্যন্ত 3 × 1 হবে, মানে 3 পেলা না? তাহলে সে বললো আমি x না আমি 3x, এটাকে সাইডে নিয়ে আমরা সাইজ করলাম, করে কত পাইছি? 3। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ওই 3 দ্বারা গুণ করে দিতাম, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ওই 3 দ্বারা গুণ করব না, ভাগ করে দিব বাচ্চারা, ডিভাইড করে দিব। পার্থক্যটা বুঝছো? তাহলে আমরা যার সাপেক্ষে করছি সে না থেকে অন্য কিছু থাকলে আমরা তাকে ধরে নেই, ধরে আমরা করি, তারপরে তাকে জিজ্ঞাসা করে আমরা বলি তুমি কি x, সে বলে না আমি এটা, তাকে সাইজ করে নিই আমরা পাশে নিয়ে, করে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওই মানটা দ্বারা গুণ করি,
বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই মান দ্বারা গুণ করি না, ভাগ করে দেই। ঠিক আছে, তো তুমি এটা মনে রাখতে পারো। দেখো ইন্টিগ্রেশন অফ, এটাকে এক্স ধরে নাও, দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স। আর যে ধ্রুবকটা আছে এই ধ্রুবক দ্বারা কিন্তু গুণ হবে না, ভাগ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হইতো, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে। বুঝছো তো না? আচ্ছা, তো এখন দেখো আমরা এটা বুঝলাম। আচ্ছা আমি যদি বলি সাইন 5x এর ইন্টিগ্রেশন কত বলো, তো তুমি বলবা সাইনকে করলে, এটাকে এক্স ধরে নাও, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, সাইনকে করলে কস পাওয়া যায় ডিফারেন্সিয়েশন করলে, বাট ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, তাহলে মাইনাস কস হবে, মাইনাস কস 5x। তারপরে দেখো এখানে কি এক্স আছে না, একটা ধ্রুবক গুণ আছে, ধ্রুবক গুণ আছে, তাহলে ওই ধ্রুবকটা দ্বারা কি হয়ে যাবে বাচ্চারা, আবার ভাগ করে দিতে হয়। অথবা আমরা করি কিভাবে, আমরা এটাকে এক্স ধরে নিব, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে মাইনাসের কজ এক্স, বলবো এক্স বাট লিখবো 5x। তারপর তাকে জিজ্ঞাসা করবো তুমি কি এক্স, সে বলবে না আমি তো 5x। এটাকে আরেকবার কি করতে হবে, ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, করার পর কি পাবা, 5 ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মানে 5 পাবা। তো ওই 5 দ্বারা কি করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। ঠিক আছে, করলে তুমি ইন্টিগ্রেশনের মান পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম বাচ্চারা, দেখো আমাদের 5 নাম্বার ফর্মুলা, এটা 5 নাম্বার তো হলো, 6 নাম্বার ফর্মুলা না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ddx অফ সাইন এক্স যদি থাকে, দেখো ডিফারেন্সিয়েশন, তাহলে করলে কত হবে, সাইনের কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয়, আর ধ্রুবকটা গুণ আকারে বাইরে চলে আসে, আমরা জানি। কিন্তু আমরা যদি বলি আমরা সাইন এক্স এর ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কি হবে, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস কজ হয়, বাট ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ, তাহলে মাইনাসের কজ এক্স দিবা, আর ওই ধ্রুবক যেটা আছে এই ধ্রুবকটা দ্বারা ভাগ করে দিবা, প্লাস কি দিয়ে দিবা সি, করলে তোমার ইন্টিগ্রেশন হয়ে যাবে। সহজে মনে রাখলা। আচ্ছা, এটা 6 নাম্বার। এখন আমরা 7 নাম্বার দেখবো। দেখো না, ddx অফ তোমার cos bx আছে মনে করো, দেখো একটা চলক আছে একটা ধ্রুবক আছে, তাহলে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, দেখো ddx অফ cos x মানে মাইনাস এর sin x, তাই না, বলবো x বাট লিখবা bx, তারপর ওই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো ওটা দ্বারা গুণ করতে হয়, করলে কত পাবা, b পাবা, তাহলে ওই বিটা আবার গুণ হয়ে বাইরে চলে আসবে, মনে রাখতে পারো আর কি। তাহলে ddx অফ cos x মানে মাইনাস sin x, আর ওই ধ্রুবক চলকের সাথে ধ্রুবক থাকলে ওই ধ্রুবকটা বাইরে চলে আসবে গুণ আকারে। ডিফারেন্সিয়েশন আমরা করছি এগুলা, তাই না? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা cos bx এর ইন্টিগ্রেশন করতে চাই, দেখো না কি যে মজা। তা তুমি ইন্টিগ্রেশন করতে চাও, আগে ডিফারেন্সিয়েশন ফর্মুলা মনে রাখবা। cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন পাওয়া যায়, বাট ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন হবে। হ্যাঁ, তাহলে আমাদের চিহ্নটা হবে প্লাস সাইন, তাহলে সাইন bx। বাট এই যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটা দ্বারা আবার কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, কারণ এটা তো এক্স না, আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে ধরে নিলে এই জিনিসটাকে আরেকবার কি করতে হয়, ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, করলে কি হবে, সেটা হচ্ছে বি বাইরে চলে আসলে এক্স এর উপর কাজ করবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মানে বি পাওয়া যায়। তাহলে যে দেখো ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবা ওই মানটা দ্বারা টোটাল মানকে ভাগ করে দিতে হবে, বাট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওই মানটা দ্বারা আমরা গুণ করছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই মানটা দ্বারা ভাগ করব। বুঝছো তো নাকি? আর অবশ্যই সাথে একটা কি দিতে হবে, সি, না দিলে 1 মার্ক কাটা। হ্যাঁ, বুঝছো তো নাকি? ওকে, তাহলে আমরা সাইন এক্স, তোমার সাইন এক্স, তারপর cos bx এগুলোর ডিফারেন্সিয়েশন দেখলাম, ইন্টিগ্রেশন দেখছি, ঠিক আছে না? ওকে, তারপর দেখো বাচ্চারা 8 নম্বর ফর্মুলা হচ্ছে ddx অফ 10x, x এর সাপেক্ষে 10x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো না, sec স্কয়ার x পাওয়া যায়। ওকে, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। আচ্ছা, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, 10x, উল্টা প্রসেস। তাহলে আমি যদি বলি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত x এর সাপেক্ষে, তাহলে কত হবে বলো না, 10x, প্লাস কে দিতে হবে c। ওকে, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন 10x। ওকে, এটা আমাদের 8 নাম্বার ছিল। এখন 9 নাম্বার দেখো ddx অফ ln x, দেখো x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো না, 1/x আমরা জানি, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। ওকে, তাহলে ln x কে করে যদি 1/x পাওয়া যায়, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যাবে, আমরা জানি। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যা পাওয়া যাবে ওই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে আবার ওই ফাংশনে পাওয়া যাবে। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x এর ইন্টিগ্রেশন কত বাচ্চারা, 1/x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে বলো না, ln x, প্লাস কি দিতে হবে c। ওকে, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x এর ইন্টিগ্রেশন ln x। আচ্ছা, তাহলে দেখো যার সাপেক্ষে করছি সে আছে। ওকে, তাহলে 1/x dx করলে ln x হবে। এখন বলো
আমি যদি বলি 1/y dy কত হবে বলো না, দেখো যার সাথে করছি সে আছে, ম্যাচ হয়ে গেছে না ফর্মুলার সাথে। তাহলে 1/y dy করলে কত হবে বলো না, ln y প্লাস কি দিতে হবে c। আমি যদি বলি 1/z ইন্টু dz করলে কত হবে ln z প্লাস কি দিতে হবে c। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 9 নাম্বার হলো। এখন দেখো বাচ্চারা 10 নাম্বার, ddx অফ e টু দেওয়ার x। e টু দেওয়ার x এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন করলে চেঞ্জ হয় না, ইন্টিগ্রেশন করলে চেঞ্জ হয় না। তাহলে e টু দেওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দেওয়ার x, তাহলে e টু দেওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, e টু দেওয়ার x ই হবে। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে, চেঞ্জ কি হচ্ছে নাকি না। তাহলে e টু দেওয়ার x এর ইন্টিগ্রেশন করলেও এটা e টু দেওয়ার x ই থাকে, তার কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একই, কার e টু দেওয়ার x এর, e টু দেওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দেওয়ার x, ইন্টিগ্রেশন করলো e টু দেওয়ার x। আচ্ছা বাচ্চারা বলো তো, যদি আমি বলতাম ddx অফ e টু দেওয়ার mx, দেখো এখানে x একটা কি চলক, তার সাথে একটা ধ্রুবক গুণ আছে, তাহলে এটাকে কিভাবে করবে, দেখো তুমি এটাকে x ধরে নিবা, ddx অফ e টু দেওয়ার x মানে e টু দেওয়ার x, বলবে x লিখবে mx, তারপর ওই যে ধ্রুবকটা আছে ওই চলকের সাথে, ওই ধ্রুবকটা কি আকারে চলে আসে, গুণ আকারে চলে আসে। কেন আসে আমরা জানি, যেটাকে ধরে নিতে হয় যে এটাকে x ধরবো, ddx অফ e টু দেওয়ার x মানে e টু দেওয়ার x, তারপর তাকে জিজ্ঞাসা করতে হয় তুমি কি x, সে বলে না আমি mx, তাকে আরেকবার কি করতে হয়, সাইডে নিয়ে সাইজ করতে হয়, করলে কি থাকে বলো না, m বাইরে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 থাকলে m থাকে না, ডিফারেন্সিয়েশনের সময় ওই m দ্বারা আমরা গুণ করে দেই। আর এটাই বলছিলাম যে ধ্রুবকটা গুণ আকারে বাইরে চলে আসছে। ঠিক আছে, বাট বাচ্চারা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে একটু বলো না আমাকে। তাহলে আমি যদি বলি e টু দেওয়ার mx এর ইন্টিগ্রেশন কত বলো এবার, তাহলে আমরা এটাকে x ধরে নিব, তাহলে এটাকে x ধরে নিলে ইন্টিগ্রেশন অফ e টু দেওয়ার x মানে e টু দেওয়ার x, বলবো x বাট লিখবো mx, তাই না। তারপরে যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটা কি গুণ আকারে বাইরে চলে আসে, তাই না বাচ্চারা, না বাচ্চারা ভাগ আকারে বাইরে চলে আসে। তাহলে এটাকে আমরা ওই m দ্বারা আবার পুরো রাশিটাকে কি করে দিব, ডিভাইড করে দিব। ঠিক আছে, প্লাস কি দিতে হবে c, বুঝছি তো নাকি, একই কনসেপ্ট। ওকে, তাহলে e টু দেওয়ার mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m ইনটু e টু দেওয়ার mx, বাট e টু দেওয়ার mx এর ইন্টিগ্রেশন কত, e টু দেওয়ার mx বাই m, ওই ধ্রুবকটা ডিভাইড হয়ে চলে আসবে নিচে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা 11 নাম্বার হলো বাচ্চারা। এখন দেখো 12 নাম্বার, 12 নাম্বার বাচ্চারা বলো তো ddx অফ u প্লাস v এরকম যদি থাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করি। ওকে, এটার মানে হচ্ছে ইউ আর ভি এক্স এরই দুইটা ফাংশন, দেখো ইউ এক্স এর ফাংশন ভিও এক্স এর ফাংশন, মানে দুইজন এক্স এর উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। যখন দুইটা ফাংশন যোগ আকারে থাকে তাহলে এটারও ডিফারেন্সিয়েশন বোঝায় এটারও ডিফারেন্সিয়েশন বোঝায়, মানে ddx অফ ইউ প্লাস ddx অফ ভি, মানে দুইজনের ডিফারেন্সিয়েশন বোঝায়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম, যদি আমি বলি ইউ প্লাস ভি ইন্টু ডিএক্স, মানে দুইটা ফাংশন যোগ আকারে আছে তাদের কি করো ইন্টিগ্রেশন করো, বা বিয়োগ আকারও থাকতে পারে, একই নিয়ম। তাহলে এটার মানে হচ্ছে এটারও ইন্টিগ্রেশন করতে হবে এটারও করতে হবে, এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিএক্স, বুঝছো। আচ্ছা এখানে কি সি দিব কিনা, না, কারণ আমি তো এখন ইন্টিগ্রেশন করিই নাই, আমি জাস্ট প্রসেস বলছি যে হ্যাঁ যোগ আকারে থাকলে দুইটারই কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমরা ধ্রুবকটা কখন দেই, যখন আমাদের ইন্টিগ্রেশন করা শেষ তখন ধ্রুবক দেই। ঠিক আছে, যেমন দেখো আমি যদি বলি এক্স স্কোয়ার ই টু দেওয়ার এক্স, এই দুইটা জিনিসের ইন্টিগ্রেশন করো এক্সের সাপেক্ষে, দেখো দুইটা ফাংশন যোগ আকারে আছে, তাহলে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এটারও ইন্টিগ্রেশন করতে হবে এটারও করতে হবে। ওকে, এটা তো আমরা লিখলাম। ওকে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, আচ্ছা আমরা প্রথমে ভেঙে ভেঙে লিখি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এটার ইন্টিগ্রেশন করলে কত হবে ই টু দেওয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই লাইনে কিন্তু এখন ইন্টিগ্রেশন করি নাই, করি এখন, দেখো মনোযোগ দাও। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত, এক্স কিউব বাই 3, পাওয়ারের সাথে এক যোগ, মোট পাওয়ার দ্বারা ভাগ, আর ই টু দেওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দেওয়ার এক্স চেঞ্জ হয় না, আর এই লাইন ইন্টিগ্রেশন করা শেষ, এই লাইনে আমরা একটা সি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে যোগ আকারে থাকলে বা বিয়োগ আকারে থাকলে সবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে না, ওকে, তাহলে এটা আমাদের 12 নাম্বার ছিল। এখন বাচ্চারা 13 নাম্বার দেখো, ddx অফ ইউবি, যদি ইউবি আকারে থাকে তাহলে ইউবি থাকলে আমরা কিভাবে করতাম, প্রথমে যে আছে তাকে আমরা আগে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, তখন 2 নাম্বারটাকে রেখে দিব, মানে যে আমরা যদি ইউকে ডিফারেন্সিয়েশন করি তখন বিকে রেখে দেই, তারপর প্লাস দিয়ে বাচ্চারা, তাহলে আমরা প্রথমে ইউকে করলাম তখন বিকে রেখে দিয়েছি, এখন আমরা ইউকে রেখে দিব, কাকে ডিফারেন্সিয়েশন করবো বলো না, ভিকে। ঠিক আছে, তাহলে ইউবের ফর্মুলা হচ্ছে তুমি যদি আগে প্রথমটা ডিফারেন্সিয়েশন করো, মানে 2 বন্ধু আছে, তাহলে তুমি প্রথম বন্ধুকে সাইজ করছো, 2 নম্বর বন্ধুকে রেখে দাও, তো প্রথম বন্ধুকে সাইজ করা হয়ে গেল না, এবার তাকে রেখে দাও, এবার যাকে রেখে দিয়েছিলা তাকে আবার সাইজ করো, মানে ইউবি থাকলে প্রথমে ইউকে ডিফারেন্সিয়েশন করলা তখন বিকে রেখে দিবা, তো আবার ইউকে তো করা হয়েছে, আবার ইউ থাকুক, এবার আমরা কাকে ডিফারেন্সিয়েশন করবো, ভিকে। ঠিক আছে, ইউবির ফর্মুলা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ইউবির ফর্মুলা আছে বাচ্চারা, দেখো
আমি এখানে লিখি, দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ফাংশন গুণ আকারে আছে ইন্টিগ্রেশন করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট শোনো, তাহলে আমরা যে কাজটা করব, দেখো তাহলে আমরা ইউ আর ভি দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা ইউকে রেখে দিব ইন্টিগ্রেশন অফ ভি, মানে ভিকে ইন্টিগ্রেশন করব। প্রথমে রেখে দিলাম ইউকে, ভিকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস দিব, দিয়ে ইন্টিগ্রেশন দিব। আবার দেখো ফর্মুলাটা দেখো, এখানে হবে ডি ডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিএক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আবার ডিএক্স। আচ্ছা, কি বিশাল বড় ফর্মুলা লিখে বলছি না? আচ্ছা দেখো আমি ফর্মুলা বুঝাই দিই। দেখো তাহলে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, তাহলে আমরা কি করলাম দেখো, ইউকে প্রথমে রেখে দিয়েছি, তখন ভিকে ইন্টিগ্রেশন করলাম, মানে ভিকে একবার ইন্টিগ্রেশন করলাম। তো ইউ তো বেঁচে গেছিল, তাকে কিছু করি নাই, তাহলে আমরা তারপরে কি করলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম। দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একবার ইউর ডিফারেন্সিয়েশন আছে আর ভি এর ইন্টিগ্রেশন আছে, দেখছো? তাহলে কি করলাম দেখো, তাহলে এই পুরা টার্মটাকে কি করলাম দেখো, তাহলে আমরা প্রথমে কি করলাম, ইউকে রেখে দিয়েছি, বিকে ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইউকে রেখে দিয়ে বিকে ইন্টিগ্রেশন হলো। তার মাইনাস দিয়ে কি করলাম, ওই যে ইউ যে বেঁচে গেছিল তাকে আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাকে একবার ডিফারেন্সিয়েশন আর ভিকে একবার ইন্টিগ্রেশন করে পুরা মানটাকে আবার ইন্টিগ্রেশন, দেখো পুরা মানটার উপর ইন্টিগ্রেশন। তাহলে এখানে খেয়াল করো, যে তোমার বি হবে তাকে দুইবার ইন্টিগ্রেশন করছি, আর যে ইউ হবে তাকে কিন্তু একবার শুধু ডিফারেন্সিয়েশন করছি। ঠিক আছে, তাহলে ইউ এর ফর্মুলাটা কি, যে তোমার যে সামনে আছে ইউ তাকে তুমি রেখে দিবা করে ভিকে ইন্টিগ্রেশন, আর ভি যে হবে তার দুইবার ইন্টিগ্রেশন হয়, আর ইউর কয়বার ডিফারেন্সিয়েশন হয়, সে শুধু একবার ডিফারেন্সিয়েশন হয়। হ্যাঁ, তাহলে ইউকে বাইরে নিয়ে আসবা, ভিকে ইন্টিগ্রেশন, ওকে মাইনাস দিবা, দ্য ইন্টিগ্রেশন অফ কি হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউর একবার ডিফারেন্সিয়েশন, ভি এর একবার ইন্টিগ্রেশন করে পুরা টার্মটার আবার ইন্টিগ্রেশন। আচ্ছা একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা। দেখো বাচ্চারা শোনো, তাহলে আমি যদি বলি যে তোমার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, বললাম হ্যাঁ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা বাচ্চারা বলো, তাহলে এখানে ইউ আর ভি দেখো দুইটা ফাংশন আছে, একটা এক্স এর ফাংশন, একটা ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন। আচ্ছা তাহলে আমাদের ইউটা এক্সটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের ভি। আচ্ছা কোনটা ইউ কোনটা ভি, যে আগে থাকবে সে ইউ, তাই না? না বাচ্চারা, এখানে একটা নিয়ম আছে যে কোনটাকে তুমি ইউ ধরবা, এটা একটা টেকনিক আছে, এল আই এ টি ই, লিয়েট বা লিয়েটে আমরা বলি। হ্যাঁ লিয়েট এই জিনিসটা কি, এটা হচ্ছে এল দিয়ে বোঝায় লন ফাংশন বা লগ ফাংশন, লগারিদম যে ফাংশনগুলো আছে। হ্যাঁ, আর আই দিয়ে বোঝায় ইনভার্স ফাংশন, মানে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এরকম ফাংশন থাকলে সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। এ দিয়ে অ্যালজাব্রিক, তাহলে দেখো এল দিয়ে আমরা লগারিদম ফাংশন বুঝতেছি, আই দিয়ে ইনভার্স ফাংশন বুঝতেছি, এ দিয়ে কি বুঝবো, অ্যালজাব্রিক ফাংশন, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স, এগুলো হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। আর টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে টেন এক্স সাইন এক্স, এগুলো হচ্ছে কি ট্রিগোনোমেট্রির ফাংশন। আর ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই মানে কি এক্সপোনেনশিয়াল, যেমন ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে সিকোয়েন্স। দেখো তাহলে এল আই এ টি ই লিয়েট, হ্যাঁ এই সিকোয়েন্স অনুসারে ইউবি ধরতে হবে। যেমন তোমার কে কে আছে জানো, মনে করো লন এক্স আছে আর এক্স স্কোয়ার আছে, দুইটা ফাংশন আছে, এটা সামনে আছে এটা পরে আছে, তাহলে আমরা এটা কি ইউ ধরবো না, যে আগে থাকবে তাকে আমরা ইউ ধরবো। দেখো তাহলে লিয়েটে লন ফাংশনটা আগে আছে, তাহলে লনকে আমাদের কি ধরতে হবে, ইউ ধরতে হবে, তাহলে এটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে লন এক্স আর এক্স স্কোয়ার পরে, বুঝছো? তাহলে লন ফাংশন সিকোয়েন্সটা দেখো, আগে লন বা লগ ফাংশন, তারপর ইনভার্স ফাংশন, তারপর অ্যালজাব্রিক, তারপরে কি ট্রিগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তাহলে এরকম লিয়েট সিকোয়েন্সে যে আগে থাকবে সে হবে ইউ, আর যে পরে থাকবে সে কি হবে, সে হবে বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে দেখো, এখানে আমাদের আছে অ্যালজাব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে অ্যালজাব্রিক ফাংশনটা আগে আছে আর এক্সপোনেনশিয়াল পরে আছে, তাহলে যে অ্যালজাব্রিক যে ফাংশনটা হবে এটা আমাদের ইউ, আর এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা হবে আমাদের বি। তাহলে ইউ বি ডিসাইড করতে পারবা? হ্যাঁ, তুমি জাস্ট এই সিকোয়েন্সে দেখবা, যে আগে থাকবে সে ইউ, যে পরে থাকবে ভি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইউ বি বুঝে গেছি, এটা আমাদের ইউ, এটা আমাদের ভি। তাহলে আমাদের কিভাবে করতে হবে, তো আমরা প্রথমে ইউকে রেখে দিব, বিকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা ঠিক আছে, ইউকে রেখে দিয়ে বিকে ইন্টিগ্রেশন করব, এবার মাইনাস দিব। ঠিক আছে, মাইনাস দিয়ে কী কাজ করব, একটা সেকেন্ড মানে ইন্টিগ্রেশন চিহ্ন দিব। এই ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু বাচ্চারা দেখো, তাহলে আমরা এই জিনিসটার ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এই যে ভিতরে যে আছে, এই ভিতরে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউর ডিফারেন্সিয়েশন আর ভি এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন। বিষয়টা কি বুঝছো? ওকে, তাহলে আমরা ইউকে রেখে দিলাম, ভিকে ইন্টিগ্রেশন করলাম মাইনাস দিয়ে, আমরা একটা ইন্টিগ্রেশন দিলাম, এই ইন্টিগ্রেশনের মধ্যে কে থাকবে, সে থাকবে, তাহলে আমরা এই জিনিসটা ইন্টিগ্রেশন করব।
এখন এই যাকে ইন্টিগ্রেশন করব তার মধ্যে আবার কে থাকবে, ইউ থাকবে, ভি থাকবে। ইউর ডিফারেন্সিয়েশন আর ভি এর কি হবে, মানে ভি যে হবে তার ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে আমরা যে এটাকে ইউ ধরছিলাম তার ডিফারেন্সিয়েশন থাকবে, আর যেটাকে ভি ধরছিলাম তার ইন্টিগ্রেশন। দেখো তো যেটা আমাদের ভি হয়েছে তার দুইবার ইন্টিগ্রেশন হয়েছে কিনা, হ্যাঁ। আর যেটা আমাদের ইউ তার একবার কি হয়েছে, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তাহলে আমাদের ইউটা বাইরে চলে আসলো। দেখো আমাদের এই ফর্মুলাটা মিলছে কিনা, আমরা যে ফর্মুলাটা লিখলাম একটু আগে, ইউটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন অফ এই জিনিসের মধ্যে কে থাকবে, যে ইউর ডিফারেন্সিয়েশন আর ভি এর ইন্টিগ্রেশন করে পুরো মানটা আরেকবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? দেখো করি আমরা। আচ্ছা বলো তো এই জিনিসটার মান কত হবে, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দ্য এক্স, সেটা চেঞ্জ হয় না, তাহলে এটা ই টু দ্য এক্স থাকবে। আচ্ছা মাইনাস, এখন বলো ইন্টিগ্রেশন অফ, তাহলে এই জিনিসটার মানটা আমরা বার করে নিই, হ্যাঁ। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে থাকে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, যার সাপেক্ষে সে তার ডিফারেন্সিয়েশন 1। আর ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন কত, সেই টু দ্য এক্স এ থাকে, তার চেঞ্জ হয় না। আর এই পুরা মানটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স এর সাপেক্ষে। এখন ইজি হয়ে গেছে না বাচ্চারা? তাহলে কে থাকে দেখো, এক্স ই টু দ্য এক্স থাকে, আর মাইনাস এখানে 1 ইন্টু ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন কত, না সরি 1 ইন্টু ই টু দ্য এক্স আমরা গুণ করছি, দেখো ইন্টু ডিএক্স। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশনের সাইন, এটা হচ্ছে আমাদের সেই ডিএক্স, এই দুইটা জিনিস দিলাম। আর এই জিনিসটার গুণ করলে কত হবে, ই টু দ্য এক্স হবে। লাস্ট পর্যন্ত কি থাকে দেখুন না, এক্স ইন্টু টু দ্য এক্স মাইনাস। আচ্ছা এবার এটার ইন্টিগ্রেশন বোঝাচ্ছে না, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য এক্স মানে ই টু দ্য এক্স, এটার কোনো চেঞ্জ নাই। দেখো এই লাইনে আমরা একটা কি দিয়ে দিব, সি দিয়ে দিব। এই লাইনে কি দিয়েছি না, কারণ কি আমাদের আরেকটা ইন্টিগ্রেশন করা বাকি, তো লাস্ট যে ইন্টিগ্রেশনটা আমরা করেছি সেই লাইনে আমরা কি দিয়ে দিয়েছি, সি, ঠিক আছে? আচ্ছা তো বাচ্চারা লাস্ট পর্যন্ত কি থাকবে, আমরা যদি এখান থেকে ই টু দ্য এক্স কমন নেই, তাহলে এক্স মাইনাস 1 ইন প্লাস কত হবে, সি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে এক্স ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন ইউবি আকারে, পারবা না? ওকে, তো যাক আমাদের এটা লাগবে না, আমরা ম্যাথে তোমরা এগুলো পাবা, তো আমরা জাস্ট একটু প্র্যাকটিস করাইলাম আর কি, ঠিক আছে না? খুশি হয়েছো না তোমরা? একটা হাসি দাও। আচ্ছা যাই হোক মাই স্টুডেন্ট, তাহলে আমরা কি বুঝলাম যে ইউবি আকারে থাকলে কিভাবে করতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে বাচ্চারা শোনো হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সে ফর্মুলাগুলো আমরা শিখলাম না, শিখি নাই? শিখেছি। আচ্ছা তো এখন বাচ্চারা শোনো, আমি যদি তোমাকে বলি দেখি এটা ইন্টিগ্রেশন করো, ই টু দ্য 5x প্লাস তোমার সাইন 2x প্লাস 3x স্কোয়ার, এদিকে দেই মনে করো এখানে হচ্ছে 2x দেওয়া আছে, হ্যাঁ, প্লাস 3, দেখি পুরো জিনিসটার ইন্টিগ্রেশন করো। আচ্ছা এখানে মনে করো মাইনাস দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে, প্লাস মাইনাস মিক্স আছে। আচ্ছা তো এটার ইন্টিগ্রেশন কীভাবে করবো শোনো, তাহলে এটারও ইন্টিগ্রেশন করতে হবে, এটারও করতে হবে, এটারও করতে হবে, এটারও করতে হবে, এটারও করতে হবে, মানে যোগ বিয়োগ আকারে থাকলে সবার ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা তো এই জিনিসটার ইন্টিগ্রেশন কীভাবে করব, এক্ষেত্রে 2 বাইরে চলে আসবে, ধ্রুবক সবসময় বাইরে চলে আসবে, তাহলে এক্সের উপর কাজ করবে। তাহলে এক্সের ইন্টিগ্রেশন না কী ছিল, এক্সের পাওয়ার 1, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার সাথে 1 যোগ হয়, মোট পাওয়ার দ্বারা ভাগ হয়, তাই না? তাহলে এক্সের পাওয়ার 1, এখন এক্সের পাওয়ার 1 বাইরে যাবে, মানে এক্স স্কোয়ার বাই 2 হবে, ঠিক আছে না? আচ্ছা আর এক্ষেত্রে কী হবে দেখো, ই টু দ্য 5x আছে, তাহলে ই টু দ্য, দেখো আমরা যদি এটাকে x ধরে নেই, তাহলে ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স ডিফারেন্সিয়েশনও, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য এক্স মানে ই টু দ্য এক্স। বাট বাচ্চারা এই যে ধ্রুবকটা আছে গুণ আকারে, এই ধ্রুবক দ্বারা কি গুণ করে দিবা, তাই না? না বাচ্চারা, এই ধ্রুবকটা দ্বারা ভাগ আকারে চলে আসবে। ওকে, আচ্ছা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হতো, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়ে আসবে, ঠিক আছে? ওকে, এটা কীভাবে আসছে আমরা তো জানি এটা, না? তাহলে ই টু দ্য আমরা x ধরে নিলাম, ই টু দ্য এক্স এর ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স, আর যেটাকে ধরলাম সে তো এক্স না, তাকে সাইডে নিয়ে জিজ্ঞাসা করতে হবে তুমি কি এক্স, সে বলবে না আমি 5x, এটাকে আরেকবার সাইজ করতে হবে, করলে 5 বাইরে চলে আসবে, এক্স সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 5 পাওয়া যায়, ওই 5 মান দ্বারা আমরা গুণ করবো না, কি করবো, ডিভাইড করে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসটার ইন্টিগ্রেশন হয়ে গেল। সেমভাবে বাচ্চারা বলো তো সাইন 2x এর ইন্টিগ্রেশন কত, তাহলে তুমি ডিফারেন্সিয়েশনটা মনে রাখো, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস কস পাওয়া যায়, সাইনকে করলে কস, তাহলে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস। আচ্ছা তাহলে মাইনাস হবে, মাইনাস কস 2x। আর যে ধ্রুবকটা আছে, ধ্রুবকটা কি গুণ আকারে আসে না ভাগ আকারে আসে, ভাগ আকারে আসে, বাট ডিফারেন্সিয়েশনে গুণ হয়ে যেত, ইন্টিগ্রেশন ভাগ হয়ে আসবে, কেন একটু আগে বুঝাইছি। আচ্ছা দেখা মাইনাস আছে, তাহলে এখানে একটা কি আছে বলো, চলক আছে, একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x³/3, তাই না? আচ্ছা আর ধ্রুবকের ইন্টিগ্রেশন কত, 0, তাই না? না বাচ্চারা, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, বাট ধ্রুবকের ইন্টিগ্রেশন যদি করো এক্স এর সাপেক্ষে, তাহলে ওই ধ্রুবকের সাথে কি হবে, একটা চলক চলে আসবে, মানে 3x হবে। কিভাবে, যে এটা মানে হচ্ছে 3 ইন্টিগ্রেশন অফ dx, 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে 3x,
তাহলে এখানে হবে 3x, আর লাস্ট লাইনে তুমি কি দিয়ে দিবা, একটা c দিয়ে দিবা। ঠিক আছে, এটাকে সিম্পল করলে যেটা আসে এটাই তোমার ইন্টিগ্রেশনের মান। ঠিক আছে, ওকে। তাহলে বাচ্চারা আমরা মোটামুটি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শিখলাম, একটা অ্যাপ্লিকেশনও দেখবো এখন। ঠিক আছে, ওকে, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। এখন বাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সেই দামি জিনিসটা শিখাবো, কেন সি দিতে হয়। হ্যাঁ, দেখো, মনোযোগ দিবা। ওকে, মনোযোগ। মনে করো আমি বললাম এক্স স্কোয়ার একটা ফাংশন আর এক্স স্কোয়ার প্লাস 3 একটা ফাংশন। ঠিক আছে, দুইটা ফাংশন আছে। তোমাকে আমি বললাম এই দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করো। আচ্ছা, করো। ডিডিএক্স ডিডিএক্স দুইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো। ওকে, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। আচ্ছা, এক্স এর সাপেক্ষে এই জিনিসটার মানে এইটার দেখো দুইটা ফাংশন যোগাকার আছে, মানে এটারও ডিফারেন্সিয়েশন এটারও ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, আর এক্স এর সাপেক্ষে 3 এর ডিফারেন্সিয়েশন 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। তো লাস্ট পর্যন্ত পাওয়া গেছে 2x। তাহলে দেখো তোমার এই যে এক্স স্কোয়ার আছে তাকে ডিফারেন্সিয়েশন করে তুমি 2x পেলা। তাহলে 2x এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার পাওয়ার কথা। হ্যাঁ, তাহলে আমরা 2x এর ইন্টিগ্রেশন করব, করে আমরা কার মান পাবো, এক্স স্কোয়ার পাবো। আচ্ছা, দেখি পাই কিনা দেখি। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাচ্ছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই এটাই হবে। আচ্ছা, তাহলে করছি দেখো। তাহলে 2x এর ইন্টিগ্রেশন করব, তাহলে 2টা বাইরে চলে আসবে, কার উপর কাজ করবে, x এর উপর। x এর পাওয়ার কত, 1 না? হ্যাঁ, তো লাস্ট পর্যন্ত হবে এক্স স্কোয়ার বাই 2, পাওয়ার সাথে এক যোগ, মোট পাওয়ার দ্বারা ভাগ, 2 2 কাটাকাটি, তাহলে থাকে কে, এক্স স্কোয়ার। দেখো তো, এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে ওইটাই পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এবার এটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 3কে ডিফারেন্সিয়েশন করে 2x পাওয়া যাচ্ছে, তাহলে আমরা 2xকে ইন্টিগ্রেশন করে এটা পাবো, এটাই তো আমাদের কথা ছিল। হ্যাঁ, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 2x এর ইন্টিগ্রেশন করি, আমরা করি, সমস্যা নাই। তাহলে 2টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ x ইন্টু dx। আচ্ছা, মজা, 2 ইন্টু এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স স্কোয়ার বাই 2, 2 2 কাটাকাটি, এক্স স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো না, এখানে কিন্তু ধ্রুবকটা নাই। শোনো না, এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে আমি তো এটা পাচ্ছি না, এক্স স্কোয়ার পাচ্ছি, 3টা কি পাচ্ছি না, 3টা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা ধ্রুবক ছিল, বাট আমি ধ্রুবকটা পাচ্ছি না। কেন বলো তো? কারণ এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের সময় ওই ধ্রুবকটা 0 হয়ে গেছে, যার কারণে তুমি এটাকে ইন্টিগ্রেশন করে আর ওই ধ্রুবকটা পাচ্ছ না। একটা ধ্রুবক মিসিং আছে না, নাই? আছে। ওই ধ্রুবকটাকেই আমরা সি দ্বারা কি করি, প্রকাশ করি, যে হ্যাঁ, ইন্টিগ্রেশন করার পর একটা ধ্রুবক মিস হইতেই পারে। কিন্তু এখানে কি কোনো ধ্রুবক মিস হয়েছে না? এখানে কোনো কিছু মিস হয় না, বাট এখানে মিস হয়েছে। তাহলে এখানেও আমাদের দেখো বাচ্চারা, তাহলে আমরা বুঝলাম এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে এটাই পাবো, বাট পাচ্ছিও, কিন্তু ওই ধ্রুবক টার্মটা আর পাচ্ছি না। এই জন্য আমরা এখানে একটা ধ্রুবক দেই। এই ধ্রুবক যেটা আছে, এই ধ্রুবকটাকে আমরা ইন্টিগ্রেশন ধ্রুবক বলি বা ইচ্ছামূলক ধ্রুবক বলি, কারণ এই ধ্রুবকের মানটা যা ইচ্ছে হইতে পারে। এক্ষেত্রে ধ্রুবকের মান কত, 3। এখানে যদি 5 থাকতো তাহলে ধ্রুবকের মান 5 হইতো। তাহলে এই ধ্রুবকটা কাকে রিপ্রেজেন্ট করে? সেটা হচ্ছে ওই যে ধ্রুবকটা ডিফারেন্সিয়েশনের সময় 0 হয়ে গেছে, ওইটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এর মান 3 5 হইতে পারে না। ওকে, তাহলে এই ধ্রুবকটা কেন দিতে আমরা বুঝছি, কারণ এই টার্মটার ডিফারেন্সিয়েশনের সময় ওই ধ্রুবকটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে আর ওই পুরোপুরি ওই জিনিসটা পাচ্ছি না, ধ্রুবকটা মিসিং হচ্ছে, এই জন্য আমরা একটা ধ্রুবক দিই। তাহলে এক্ষেত্রে কি ধ্রুবক দিতে হবে কিনা? হ্যাঁ, এক্ষেত্রে ধ্রুবক দিব। এক্ষেত্রে ধ্রুবকের মান কত, 0, মানে এক্ষেত্রে ধ্রুবকের মানটাই 0। ঠিক আছে, এক্ষেত্রে ধ্রুবকের মান 0। তাহলে সি এর মান 0 বসাও, বসালে তোমার ওই জিনিসটাই হবে। তাহলে সি এর মানটা 0 1 2 যা ইচ্ছে হইতে পারে, বাট ইন্টিগ্রেশন করে আমাদের একটা কি দিতে হয়, ধ্রুবক দিতে হয়। কারণটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কেন? কারণ আমরা যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি, চলকের টার্মগুলো থাকে, বাট ধ্রুবকের টার্মটা 0 হয়ে যায়, তাহলে আমরা ওইটাকে ইন্টিগ্রেশন করে হুবহু ওই জিনিসটা পাবো না, ধ্রুবকটা মিসিং হবে, এই জন্য আমরা ধ্রুবকটা দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলছি যখন আমরা অনির্দিষ্ট যোগজ করি তখন এই ধ্রুবকটা দেই, বাট যখন নির্দিষ্ট যোগজ করি তখন কিন্তু এটা দেই না। এর একটা কারণ আছে, দেখো। অনির্দিষ্ট মানে কি, দেখো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করো, তাহলে এক্স কিউব বাই 3 হবে না? হ্যাঁ, তখন আমরা ধ্রুবকটা দিব। বাট আমি যদি বলি 0 থেকে 3-এর মধ্যে ইন্টিগ্রেশন করো, তখন এটা নির্দিষ্ট যোগজ হয়ে গেছে না? হ্যাঁ, লিমিটের মান দেওয়া মানে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আর সিটা দিতে হয় না। কেন, এটা দেখো। আচ্ছা দেখো, সি অবশ্য দেই আমরা, হ্যাঁ, বাট এটা ব্যালেন্স হয়। দেখো বেসিক জিনিসটা কি, তো আমাদের মনে করো এখন বলছে যে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করো 0 থেকে 3-এর মধ্যে, 0 থেকে 3-এর মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন করলে কিভাবে করবো দেখো। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, সেটা হবে এক্স কিউব বাই 3। আচ্ছা, তো আমরা ইন্টিগ্রেশন করলাম, করার পরে এখানে একটা কি দিব, সি দিব। ঠিক আছে, দিলাম। তাহলে এই জিনিসটার ইন্টিগ্রেশন করার পর যে জিনিসটা পেলাম তার সাথে একটা সি দিলাম। আচ্ছা, আর থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো লিমিটের মান কিভাবে বসাতে হয়।
থার্ড ব্র্যাকেট দিবা। এটাকে লোয়ার লিমিট বলে, এটাকে কি বলে আপার লিমিট। লোয়ার লিমিটটা নিচে হবে, আপার লিমিটটা উপরে হবে। এ পর্যন্ত বুঝছো? তাহলে তুমি যদি ডেফিনিট ইন্টিগ্রেশন হয়, নির্দিষ্ট যোগজ হয়, তাহলে তুমি আগে ইন্টিগ্রেশনের নিয়মে করবা, করার পর লিমিটটা বসাবা। কিভাবে? থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। আচ্ছা, এখন লিমিটের মান বসানোর টেকনিক কি দেখো। আগে আপার লিমিট বসাইতে হয়, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট। আচ্ছা, তাহলে আপার লিমিট আগে বসা। আপার লিমিটের মান 3। 3 কার জায়গায় বসাবা? 3 জায়গায় না এক্সের জায়গায়? চলকের জায়গায় বসবা। চলক, তাহলে এখানে চলক কে আছে? এক্স আছে। তাহলে আমরা আপার লিমিট আগে এই মানে বসাবো। তাহলে বসাই দেখো, তাহলে 3³/3, সির জায়গায় কি ওই 3 বসবে না? সেটা ধ্রুবক। তাহলে আমরা আপার লিমিট বসাইলাম। দেখো 3টাকে ধরে নিয়ে এক্স যে জায়গায় আছে সেখানে বসাই দিলাম, 3³/3 প্লাস সি। আপার লিমিট বসানো শেষ, এবার মাইনাস দিতে হবে। মানে পুরা ফাংশনে আপার লিমিট আগে বসাবা, দিয়ে মাইনাস। ওকে, এবার লোয়ার লিমিট বসাবা। বলো 0 বসাইলে কত হবে? 0³/3 প্লাস কত হবে? সি। কারণ 0 তো শুধু চলকের উপর বসবে, ধ্রুবকের উপর তো বসবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো না হয়ে গেছে। তাহলে 3³/3 প্লাস সি মাইনাসের 0³/3 মাইনাস সি। মাইনাসের সি আর প্লাসের সি কিন্তু নাই। তাহলে আমরা যে ধ্রুবকটা বসাচ্ছি, দেখো ডেফিনিট ইন্টিগ্রেশনে যদি আমরা ধ্রুবক বসাই সমস্যা নাই, বাট লাস্ট পর্যন্ত এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এই ধ্রুবকটা বসায় আমার কোনো লাভ আছে? এটাকে বসায় কোনো লাভ আছে না, কারণ এটা তো কাটাকাটি হয়ে লাস্ট পর্যন্ত ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই জন্য ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা আর এই ধ্রুবকটা দেই না, ডাইরেক্ট বলি যে x² ইন্টিগ্রেশন হচ্ছে x³/3, আর ধ্রুবকটা দেই না, কারণ লাস্ট পর্যন্ত মান বসানোর পর ধ্রুবকটা নাই হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা ইন্টিগ্রেশন করার সময় সব সময় ধ্রুবকটা দিব। কোন কোন ইন্টিগ্রেশন? সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে। আর নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা আর সিটা দিচ্ছি না। কেন? কারণ সি বসালে লাস্ট পর্যন্ত ব্যালেন্সে কাটাকাটি হয়ে যায়, এর মান আসলে কোনো ইফেক্টিভ পড়ে না। বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে এই জন্য ডেফিনিট ইন্টিগ্রেশনে নির্দিষ্ট যোগজে আমরা সিটা দেই না, আর ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যোগজে আমাদের অবশ্যই সিটা দিতে হবে, না দিলে 1 নম্বর কাটা। বুঝছো তো না? আচ্ছা, দেখি বলো এবার। তোমাকে যদি আমি বলি যে 2x + 1 বা 2x + 3 এই জিনিসটার ইন্টিগ্রেশন করো 0 থেকে 2 পর্যন্ত এক্সের সাপেক্ষে, বলো তো কত হবে? আগে তুমি কি করবা? ইন্টিগ্রেশন করবা। তাহলে এটারও ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। 2x এর ইন্টিগ্রেশন কীভাবে করবা? 2 বাইরে চলে আসবে, এক্সের উপর কাজ করবে। এক্সের ইন্টিগ্রেশন কত? x²/2, কারণ তার পাওয়ার 1, পাওয়ার সাথে 1 যোগ, মোট পাওয়ার দ্বারা ভাগ। আচ্ছা, এখন বলো ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে কি হয়? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, বাট ইন্টিগ্রেশন কি 0 হয় না? তাহলে ধ্রুবকের সাথে একটা চলক চলে আসে, যে চলকের সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছো। ঠিক আছে? তাহলে ধ্রুবকের ইন্টিগ্রেশন, তাহলে ওই ধ্রুবকের সাথে চলক চলে আসবে। কারণ কি? কারণ এটা আসলে ইন্টিগ্রেশন অফ 3 × dx, 3 বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে 3x। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা শেষ। এখন আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে নিচে হবে লোয়ার লিমিট, উপর হবে কি? আপার লিমিট। এখানে কি সিটা দেওয়া দরকার আছে? না বাচ্চারা, দরকার নাই, লাস্টে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, তো একটু কাটাকাটি করি, দেখো না। তাহলে কাটাকাটি করলাম, x² + 3x থাকে, আর এখানে থাকে 0, এখানে থাকে 2। এখন আমরা লিমিটের মান বসাই নাই, তাহলে লিমিটের মান এখন বসাবো। দেখো আগে আপার লিমিট বসবে কার জায়গায়? বলো না, এক্সের জায়গায়। তাহলে 2² এক্সের জায়গায় বসালাম, প্লাস 3 × 2, তাহলে আপার লিমিট বসানো শেষ। তাহলে 2x এর জায়গায় বসলো, 2x এর জায়গায় বসলো, তাহলে এখানেও বসালাম, এখানেও বসালাম, আপার লিমিট বসানো শেষ। এবার মাইনাস দিতে হবে। হ্যাঁ, এটা ফর্মুলা, নিয়ম আর কি। আপার লিমিট বসাইলা, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট। আচ্ছা, এখন লোয়ার লিমিট বসাও। বলো 0 যদি x এর জায়গায় বসে তাহলে 0², 0 যদি x এর জায়গায় বসে তাহলে 3 × 0 মানে 0 দিতে হবে নাকি? হ্যাঁ, তাহলে লাস্ট পর্যন্ত কি হলো? 4 + 6 - 0, তাহলে 10 হবে। তাহলে এই জিনিসটার ইন্টিগ্রেশন করলে লাস্ট পর্যন্ত কত আসবে? 10 আসবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি কি বুঝলাম যে ইন্টিগ্রেশন কি, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সে ফর্মুলাগুলো শিখলাম। ঠিক আছে না? তারপর আমরা অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সবসময় সিটা দিব, না দিলে কিন্তু ভুল হচ্ছে আমাদের, না? কেন বুঝাইছি? আর যদি নির্দিষ্ট যোগজ হয় তাহলে আমাদের আর সিটা দেওয়া দরকার নাই, আমরা জাস্ট কি করবো? ইন্টিগ্রেশন করে মানটা বার করবো, তারপর লিমিট বসাই দিব, আপার লিমিট মাইনাস কি? লোয়ার লিমিট। ঠিক আছে? এখন দেখো আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখি, তারপর শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? দেখো অ্যাপ্লিকেশনটা দেখো। y = 2x যে লেখচিত্রটা আছে, এটা গ্রাফটা কেমন সেটা একটু দেখো। আমি যদি বলি x এর মান 0, তাহলে y এর মান কত হবে? দেখো x এর মান 0 বসাও, 2 × 0 মানে 0। x এর মান 1 বসাইলে y এর মান কত? 2 × 1 মানে 2। x এর মান 2 বসাইলে y এর মান কত? 2 × 2 = 4। x এর মান 3 বসাইলে y এর মান কত? 3 × 2 = 6। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি গ্রাফে বিন্দুগুলো বসাই তাহলে কি হবে দেখো। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের মূল বিন্দু 1 2 3,
তিনটা বিন্দু 1 2 3 4 5 6 ওকে আমরা স্কেলিং করে নিলাম হ্যাঁ আচ্ছা দেখো x এর মান 0 হলে y এর মান 0 x এর মান 1 হলে y এর মান 2 মানে এই পয়েন্টটা x এর মান 2 হলে y এর মান 4 মানে এই পয়েন্টটা x এর মান 3 হলে y এর মান 6 তাহলে এই পয়েন্টটা দেখো তো গ্রাফটা মোটামুটি এরকম হচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা তুমি এটা মনে রাখতে পারো যখন x এর পাওয়ার আর y এর পাওয়ার 1 1 হবে এটা একটা সরল রেখা হবে ঠিক আছে দেখো আমরা সরল রেখায় পেয়েছি তো আমাদের কাজ কি জানো দেখো তাহলে এই যে রেখাটা আছে সেটা হচ্ছে y = 2x এর রিলেশন মেইনটেইন করে তাই না তা আমাদের কাজ হচ্ছে 0 থেকে 3 মানে এই পর্যন্ত দেখো x এর মান বাড়াচ্ছি y এর মানও তো বাড়ছে তাহলে 0 থেকে 3 মানে এতটুকু গ্রাফ দ্বারা যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা ক্যালকুলেশন করতে চাই বুঝছো তো নাকি আচ্ছা তাহলে ক্যালকুলেশন কিভাবে করব সেটা দেখো বাচ্চারা তাহলে আমরা এখানে একটা y নিচ্ছি দেখো y আরে সামান্য একটু ডিস্টেন্স নিচ্ছি প্রস্থ dx তাহলে y * dx করলে কি ক্ষুদ্র এরিয়া পাওয়া যাবে হ্যাঁ তাহলে y * dx একটা ক্ষুদ্র এরিয়া বোঝায় y * dx কি বোঝায় ক্ষুদ্র এরিয়া তাহলে এটা একটা ক্ষুদ্র এরিয়া আমরা যদি এখানে নিতাম তাহলে y এতটুকু dx এতটুকু ক্ষুদ্র একটা এরিয়া পাওয়া যেত না বলো না যেত তাহলে ক্ষুদ্র এরিয়া ক্ষুদ্র এরিয়া ক্ষুদ্র এরিয়া ক্ষুদ্র এরিয়া এরকম করে যদি আমরা যোগ করতে থাকি সবগুলা ক্ষুদ্র এরিয়াকে তাহলে কি পাওয়া যায় মোট এরিয়া তাহলে y * dx আসলে বোঝায় ক্ষুদ্র এরিয়া তাহলে এরকম ক্ষুদ্র 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 এরিয়াকে ইন্টিগ্রেশন করা মানে সামেশন করা করলে কি পাওয়া যায় মোট এরিয়া পাওয়া যায় ঠিক আছে না তো আমরা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে চাই 0 থেকে 3 তাহলে 0 থেকে 3 এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি দেখো লিমিটটা কার দিচ্ছি দেখো তো যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তার লিমিট দিয়েছি দেখো আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি এই জন্য আমরা x এর লিমিট দিয়েছি ঠিক আছে ওকে তাহলে আমরা x এর মানটা 0 থেকে 3 পর্যন্ত আমরা কি করতে চাই y কে ইন্টিগ্রেশন করতে চাই ওকে আচ্ছা তাহলে আমরা y এর ইন্টিগ্রেশন করতে চাই x এর সাপেক্ষে আমরা কিন্তু এভাবে রাখলে ইন্টিগ্রেশনটা করতে পারবো না কারণ আমরা x এর সাপেক্ষে করছি না এখানে x এর রিলেশনটা নিয়ে আসতে হবে y কি x এর উপর ডিপেন্ড করে কিনা হ্যাঁ অবশ্যই করে কোন রিলেশনে ডিপেন্ড করে 2x রিলেশনে তাহলে আমরা এটাকে কি লিখবো জানো 0 থেকে 3 y এর পরিবর্তে 2x লিখবো মানে এটাকে কনভার্ট করে x এ নিয়ে যেতে হবে কারণ আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাহলে y এর রিলেশনটা আমরা x এ নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না নিব ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারবো না তাহলে y এর মানটা আমরা 2x এ নিয়ে গেলাম আচ্ছা এখন বলো এটার ইন্টিগ্রেশন তুমি জানো কিনা হ্যাঁ ধ্রুবকটা বাইরে চলে আসবে কার উপর কাজ করবে x * dx 0 থেকে 3 ওকে তো লাস্ট পর্যন্ত কত হবে বলো 2 বাইরে চলে আসলো হ্যাঁ তাহলে x এর পাওয়ার 1 তাহলে কত হবে x² কত 2 x এর পাওয়ার 1 তাহলে পাওয়ার সাথে 1 যোগ মোট পাওয়ার দ্বারা ভাগ তাহলে 1 যোগ করলে 2 হয়ে যাবে 1 থেকে 2 হয়ে গেল না পাওয়ার সাথে 1 যোগ হলো তাহলে x² 2 আমরা জানি এটা তাহলে x এর পাওয়ার 1 তাহলে এখন হয়ে যাবে x² 2 পাওয়ার সাথে 1 যোগ মোট পাওয়ার দ্বারা ভাগ আর লিমিট কিভাবে বসাতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লোয়ার লিমিট উপরে আপার লিমিট আচ্ছা তো বাচ্চারা এখন দেখো আমরা যদি মানটা বার করি তাহলে 2 তাহলে লিমিটে বসানোর টেকনিকটা কি ছিল আগে আপার লিমিট বসাবা কার জায়গায় 2 এর জায়গায় তাই না না বাচ্চারা চলকের জায়গায় তাহলে তুমি 3 আগে বসাবে x এর জায়গায় তাহলে 3² 2 মাইনাস আপার লিমিট বসানো শেষ আবার মাইনাস দিবা ওকে আবার লোয়ার লিমিট তাহলে 0² 2 মানে তো 0ই হবে না কি তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা আগে আপার লিমিট বসালাম মাইনাস দিয়ে লোয়ার লিমিট ঠিক আছে তো বাচ্চারা হয়ে গেল তাহলে লাস্ট পর্যন্ত কি থাকে দেখো তো তাহলে 2 * 3² মানে 9/2 এটাই তো থাকে নাকি 2 কাটাকাটি মানে 9 একক থাকে এটা হচ্ছে মিটার স্কোয়ার যদি আমরা বলি এসআই একক তাহলে 9 মিটার স্কোয়ার তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 9 মিটার স্কোয়ার তো আমরা ইন্টিগ্রেশন করে এটা বার করছি আচ্ছা আমরা তো দেখো তো এটা একটা ত্রিভুজ না ত্রিভুজের ক্ষেত্রফল জানি বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওই ফর্মুলা দিয়ে করলে কি একই আসবে হ্যাঁ অবশ্যই একই আসবে দেখো না হাফ ইন্টু ভূমির মান কত দেখো তো এটা আমাদের ভূমিবাহু না হ্যাঁ তাহলে ভূমিবাহুর মান হচ্ছে 3 আর উচ্চতা বাহু কি এটা না বাচ্চারা হ্যাঁ তাহলে উচ্চতা বাহুর মান হচ্ছে 6 দেখো না এই 2 দিয়ে 6 কে কাটলে হবে 3 3 তিরিকা 9 মিটার স্কোয়ার ওকে তাহলে আমরা ওই ফর্মুলা দিয়ে করলাম দেখলাম যে এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল 9 মিটার স্কোয়ার এরিয়াটা ঠিক আছে তো তাহলে ইন্টিগ্রেশন করো আমরা ক্ষেত্রফল 9 মিটার স্কোয়ার পাইছি তাহলে এটাই তো সহজ কিন্তু বাচ্চারা তুমি রেগুলার শেপ হলে তুমি বার করতে পারলা বাট ইরেগুলার শেপ হলে পারবা না দেখো আমরা একটা ইরেগুলার শেপ দেই তাহলে তুমি বুঝতে পারবা আচ্ছা দেখো তাহলে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশনটা বুঝছি তো না আচ্ছা তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম দেখো তোমাকে আমি বললাম এই যে গ্রাফটা আছে এখান থেকে ধরি আমরা এটা রিলেশন হচ্ছে y = √x মানে এটা y = √x রিলেশন ফলো করে এখন আমি তোমাকে বললাম বলো তো তুমি 0 থেকে 3 বা 0 থেকে 2 পর্যন্ত 0 1 2 এতটুকুর মধ্যে তার এরিয়া এই এরিয়াটা যোগ মানে বার করে আমাকে দাও
তো এখন কি তুমি আর ফর্মুলা জানো নাকি? তাহলে এখন তো ইন্টিগ্রেশনে আসতে হবে না? আচ্ছা দেখো আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে আমরা যে কাজটা করব যে এটা হচ্ছে আমাদের y সামান্য একটু dx, তাহলে y ইন্টু dx করলে কি পাওয়া যায়? ক্ষুদ্র এরিয়া। তো এরকম ক্ষুদ্র 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 এরিয়া যোগ করলে কি পাওয়া যায়? মোট এরিয়া। তাহলে y ইন্টু dx হচ্ছে ক্ষুদ্র এরিয়া, ইন্টিগ্রেশন করলে হবে মোট এরিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের মোট এরিয়া। ঠিক আছে? তো কোথা থেকে কোথায়? 0 থেকে 2। তাহলে আমরা 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেশন করছি। দেখো লিমিটটা কার দিয়েছি? x এর। আচ্ছা, কারণ আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এখন আমরা এভাবে রাখলে কি ইন্টিগ্রেশন করতে পারবো না? y কে x এ কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে 0 থেকে 2 আর y এর রিলেশনটা x এর উপর কিভাবে ডিপেন্ড করে? রুট x রিলেশনে। আচ্ছা, হলো এই পর্যন্ত। আচ্ছা, তো বাচ্চারা দেখো, তাহলে আমরা এখন এদিকে তাকাও, তাহলে 0 থেকে 2 x রুট ওভার অফ x এর পরিবর্তে x এর ধরে হাফ লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, ইন্টু dx। আচ্ছা, এখন দেখো বাচ্চারা হয়ে গেছে, x এর উপর একটা পাওয়ার আছে, তাহলে x এর উপর পাওয়ার থাকে, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় বলো না? ওই x এর যে পাওয়ার ছিল তার সাথে এক যোগ করতে হয়, তার মোট পাওয়ার দ্বারা কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। তারপর আমাদের ইন্টিগ্রেশন করা কিন্তু শেষ। তারপর লিমিট দিব। দেখো লিমিটেডটা হচ্ছে নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। ওকে, তাহলে আমরা কি করলাম? দেখো x টু ধর হাফের ইন্টিগ্রেশন করছি, করলে কি হবে? x এর উপর যে পাওয়ার ছিল তার সাথে এক যোগ, মোট পাওয়ার দ্বারা ভাগ। তাহলে ইন্টিগ্রেশন করা হয়ে গেল। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। ঠিক আছে তো না? আচ্ছা, তো এখন বাচ্চারা ওইদিকে তাকাও, তাহলে লাস্ট পর্যন্ত কি থাকে তোমার? এখানে থাকে x টু দেওয়ার 1 প্লাস হাফ, মানে কত বাচ্চারা? সেটা হচ্ছে 1.5। x টু দেওয়ার 1.5 না? হ্যাঁ, কারণ হাফ মানে তো 0.5। ওকে, তাহলে 1 প্লাস 0.5 মানে 1.5, আর নিচে থাকে কত? 1.5। আচ্ছা, তাহলে এটা আমাদের লোয়ার লিমিট, ওইটা আমাদের আপার লিমিট। এখন লিমিট বসাবো, তাহলে লিমিটটা কার জায়গায় বসবে? x এর জায়গায়। তাহলে 2 টু দেওয়ার 1.5 আর নিচে থাকে 1.5। দেখো তাহলে আমরা আগে 2 বসাবো কার জায়গায়? x এর জায়গায়, চলকের জায়গায়। তাহলে 2 x এর জায়গায় বসালে 2 টু দি পাওয়ার 1.5, নিচে আছে 1.5। আপার লিমিট বসানো শেষ, এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট। এখন বলো বাচ্চারা, আমরা যদি লোয়ার লিমিট বসাই তাহলে 0-র উপর কিছু থাকলে তার মানে 0ই হয়ে যাবে। তাহলে 0 বাই কিছু আছে, বাট 0ই মানটা। বুঝছো তো না? ওকে, তাহলে আমরা কি করলাম? দেখো তাহলে এটাকে আমরা ছোট করলাম, হাফ প্লাস 1 মানে 1.5, এর নিচে 1.5। এখন আমরা লিমিট বসাবো, আপার লিমিট বসাচ্ছি। 1.5 এর জায়গায় বসাবো না চলকের জায়গায়? চলকের জায়গায়। তাহলে আমরা 2টা x এর জায়গায় বসালাম, 2 বসলো, এর উপর পাওয়ার 1.5 থাকলো, নিচে 1.5। তাহলে আপার লিমিট বসানোর কাজ শেষ, মাইনাস দিয়ে লোয়ার লিমিট। যখন আমরা লোয়ার লিমিট বসাবো তাহলে 0-র উপর 1.5 আর নিচে একটা 1.5 আছে, বাট উপরের মান তো 0 হয়ে গেছে নাকি? পুরো মানটাই 0 হয়ে গেল। তো লাস্ট পর্যন্ত কত আসে? আমরা যদি এই জিনিসটা বার করি বাচ্চারা, দেখো 2 টু দি পাওয়ার কত আসে? 2 টু দি পাওয়ার 1.5 বাই 1.5 করলে 1.8 আসে বাচ্চারা। তাহলে এই জিনিসটার মান বার করলে 1.886 মিটার স্কোয়ার আসবে। তাহলে এতটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে 1.886 মিটার স্কোয়ার। দেখো বার করে ফেলেছি, কি মজা না বলো তো? বলো মজা। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি শিখলাম? দেখো আমরা আজকে ফার্স্টে দেখলাম যে ইন্টিগ্রেশন কি, তারপর আমরা দেখলাম যে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, ফর্মুলাগুলো দেখেছি। তারপর ডেফিনিট ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন, নির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ দেখেছি। তারপর আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখলাম যে হ্যাঁ ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করা যায়, একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বার করা যায়। এটা সরল রেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।